as I was saying that আমরা আজকে সেল কেমিস্ট্রি পড়বো চ্যাপ্টার 3 ফ্রম বোটানি। এই চ্যাপ্টারে অনেকগুলো টপিক আছে, এর মধ্যে কার্বোহাইড্রেট, লিপিড, অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন, এনজাইম। তো কোন চ্যাপ্টারগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট? তুমি যদি একটু খেয়াল করো যে 2007-8, 2018-19, 16-17 প্রতি ইয়ার এভরি ইয়ার এখান থেকে কোশ্চেন আসে। দ্যাট ইজ কার্বোহাইড্রেট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কার্বোহাইড্রেট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেন সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট টপিক ইজ প্রোটিন। বাট প্রোটিন একা না, প্রোটিনের সাথে অ্যামাইনো অ্যাসিড আছে, এনজাইম আছে। সো এটা হিউজ সেকশন, এটা অনেক ইম্পর্টেন্ট। অ্যান্ড সবার শেষে কে? লিপিড। তো লিপিডটা অল্প একটু আলোচনা, এই জন্য ফ্রিকোয়েন্টলি প্রতি বছর এখান থেকে কোশ্চেন আসে ব্যাপারটা এমন না, প্রায় গ্যাপ পড়ে যায় এখানে। হ্যাঁ, লিপিড থেকে গ্যাপ পড়ে যায়। সো আমরা কার্বোহাইড্রেট অ্যান্ড প্রোটিনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিব। পড়ার সময় সিকোয়েন্সিয়ালি আমরা পড়বো যেভাবে আমাদের বইয়ে আছে, কিন্তু ভবিষ্যতে আমরা যখন নিজেরা পড়বো, রিভিশন দিব, তখন আমাদের খেয়াল রাখতে হবে যে কার্বোহাইড্রেট অ্যান্ড প্রোটিন আমরা টাচ করেছি কিনা। যদি সেটা করে ফেলি তাহলে এই চ্যাপ্টারের একটা বড় পোর্শন আমাদের পড়া হয়ে যায়। লিপিড পড়তে না পারলেও দেখা গেল পরীক্ষার হলে খুব বেশি প্রবলেম হচ্ছে না, কারণ এখানে যে জিনিসগুলো থাকে এটা একবার পড়ার পরে সবার মনে থাকে। তো লেটস গো। ফার্স্ট অফ অল উই উইল স্টার্ট কার্বোহাইড্রেট। আমরা ছবিতে অনেকগুলো আলু দেখতে পাচ্ছি, পটেটো, তাই না? তা আমাদের সবার কিন্তু অনেক ফেভারিট জিনিস, বাট এটা কিন্তু ওয়েট গেইন করার জন্য খুব উপকারী। পটাপট তোমার ওয়েট গেইন হয়ে যাবে। তো সেই কার্বোহাইড্রেট আমাদের আজকে আলোচনার বিষয়। নাও হোয়াট ইজ কার্বোহাইড্রেট? কার্বোহাইড্রেটের একটা ফর্মুলা দেওয়া আছে, দেখো CH2O, এন্ড যদি এন অ্যাড করে দিলাম, তার মানে হচ্ছে এই নাম্বারগুলো ভ্যারি করতে পারে। দ্যাট ইজ কার্বন যদি থাকে 4টা, তাহলে হাইড্রোজেন হবে 8, হ্যাঁ, অক্সিজেন হবে 4, জাস্ট লাইক দ্যাট। আলটিমেটলি রেশিওটা কত দাঁড়াচ্ছে? 1:2:1, 1:2:1। বাট দেয়ার ইজ সাম এক্সেপশন, হ্যাঁ, দেয়ার ইজ সাম এক্সেপশন। যেমন এটা কিন্তু 1:2:1 মেনটেন করলেও দিস ইজ নট আ কার্বোহাইড্রেট। সো এটা কিন্তু বুঝতে হবে। তো ইন জেনারেল 1:2:1 এই রেশিওতে আমরা কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনকে যদি কখনো এক জায়গায় পাই, আমরা তাকে কার্বোহাইড্রেট বলতে পারি। বাট দ্য আইডিয়াল ডেফিনেশন অফ কার্বোহাইড্রেট ইজ polyhydroxyaldehyde or polyhydroxyketone or their derivatives. That means আমরা যদি এখন এই ফিগারটা একটু দেখি, hydroxyl group, so polyhydroxy and aldehyde. So this is a polyhydroxyaldehyde, glyceraldehyde, known as glyceraldehyde. Hydroxyl and a ketone functional group, dihydroxyacetone, that is the আমরা মাত্রই বললাম polyhydroxyaldehyde or polyhydroxyketone and their derivative, that is polyhydroxyaldehyde or polyhydroxyketone এখান থেকে যদি নিউ কোনো সাবস্টেন্স তৈরি হয়, সেটাও কিন্তু তাদের ডেরিভেটিভস, and it will also be a carbohydrate. Okay, the newest definition, polyhydroxyaldehyde or polyhydroxyketone or their derivatives, that is hydrates of carbon, মানে ওয়াটার অ্যান্ড কার্বন মিক্সচার হয়ে তোমাকে কার্বোহাইড্রেট গিফট করছে। ওকে, 50-80% dry weight of plant is found by carbohydrate. So আমরা বোধহয় অনেকদিন ধরেই জানি যে প্ল্যান্টের মধ্যে সেলুলোজ ইজ এ হিউজ কম্পোনেন্ট, অনেকখানি পোর্শন ক্যারি করছে। এই জন্য 50-80% of dry weight of plant is formed by carbohydrate. Very very important for exam. This information will frequently এক্সামে পাওয়া যায়। ওকে, এখন আমরা যত ফিগার শিখে ফেললাম কার্বোহাইড্রেট ডেফিনেশন শেখার জন্য। নাও ক্যারেক্টারিস্টিক্স অফ কার্বোহাইড্রেট। ক্যারেক্টারিস্টিক্স নট সো মাচ ইম্পর্টেন্ট, জাস্ট জেনে রাখা ভালো। লাইক দে ক্যান বি গ্র্যানুলার, ফাইব্রাস, পাউডার লাইক, এনি টাইপ অফ ফর্ম উই ক্যান ফাইন্ড, বাট অলসো মে বি সুইট অর টেস্টলেস। সুইট অর টেস্টলেস এক্সাম্পল দেখতে পাচ্ছি আমরা, সুক্রোজরা হয় সুইট, সেলুলোজ, গ্লাইকোজেন, স্টার্চ এরা হয় টেস্টলেস। আমরা সামনে ক্লাসিফিকেশনের মধ্যে পাবো। তো নট সো মাচ ইম্পর্টেন্ট। অ্যান্ড another this point is important, that is they are optically active and they show optical isomerism. আমরা গ্লুকোজ পড়তে গিয়ে অপটিক্যাল আইসোমারিজম শিখবো। তাহলে এটা হচ্ছে প্রপার্টি, সাম প্রপার্টিজ অফ কার্বোহাইড্রেট নট সো মাচ ইম্পর্টেন্ট, বাট ফাংশনস অফ কার্বোহাইড্রেট very very important. I will give an infinity star here. So আমরা এটা কিভাবে মনে রাখতে পারি? মেইন সোর্স অফ এনার্জি, আমরা যা হোয়াট এভার উই ইট, আমরা যাই খাই না কেন, আলটিমেটলি ইট উইল কনভার্ট টু গ্লুকোজ, হুইচ ইজ carbohydrate. So main source of energy is carbohydrate. And stored form of energy, stored substance, in case of animal
fungus, bacteria, the carbohydrate, stored carbohydrate named as glycogen. That means আমাদের বডিতে, আমাদের লিভারে আমরা স্টোরড কার্বোহাইড্রেট রেখেছি, তার নাম কি? গ্লাইকোজেন। ওকে, বাট ইন কেস অফ প্ল্যান্টস দ্য stored carbohydrate is known as starch. In case of plant it is starch. So animal and plant, in both instances stored energy is stored substance is carbohydrate. The main source of energy is stored substance. And another important point, used as lubricant in the bone joints. জয়েন্ট গুলোকে যখন আমরা মুভ করি, তখন যদি এই জয়েন্ট ক্যাভিটিতে লুব্রিক্যান্ট সাবস্টেন্সটা না থাকতো, তো আমরা জয়েন্টটা তো ফ্রিকোয়েন্টলি মুভ করতে পারতাম না। ওকে, এই লুব্রিক্যান্ট সাবস্টেন্সটা মোস্টলি ফর্ম বাই দ্য কার্বোহাইড্রেটস। ওকে, তো এইটা একটা ইম্পর্টেন্ট ফাংশন। সো আমরা তিনটা হেডলাইন মেইনলি মনে রাখতে পারি। একটা হচ্ছে মেইন সোর্স অফ এনার্জি, একটা হচ্ছে স্টোরড সাবস্টেন্স লাইক রিমেইনস এ স্টোরড সাবস্টেন্স ইন প্ল্যান্ট, আমরা বলছি সেই সাবস্টেন্সটা কি? মেইনলি স্টার্চ। ওকে, mainly starch. And in case of us and other animals and fungus and bacteria, the stored form is glycogen. Okay, both are carbohydrates. So very very important. Stored substance কি source of energy হিসেবে কাজ করে and lubricant হিসেবে ইউজ হয়, এটা খুব ইম্পর্টেন্ট। আদার ফাংশনস আর নট সো মাচ ইম্পর্টেন্ট। অ্যান্ড সেলুলোজ গিভস প্রোটেকশন অ্যান্ড রিজিডিটি টু প্ল্যান্ট। স্ট্রাকচারের 60% যদি সেলুলোজ থাকে, তো ওটাই তো আলটিমেটলি সব কাজগুলো করবে, তাই না? সো সেলুলোজ গিভস প্রোটেকশন অ্যান্ড রিজিডিটি টু প্ল্যান্ট। Now we will go for classification of carbohydrates. Very very important, another infinitive topic. অনেকবার পরীক্ষা আসে, সামনেও আসবে। Depends on taste, reducing capability and structural pattern. So আমরা তিনটা শিখবো মেইনলি। একটা structural classification, another one is according to taste, and another one is according to reducibility. Okay, but reducing capacity. Depend on taste, sugar and non-sugar. So sugar are sweet in taste, non-sugar are tasteless basically. Okay, so sugar er example glucose, fructose, sucrose. Frequently exam e ashte pare, to amra mone korbo these are sugars. Non-sugar starch, cellulose, glycogen. Amra easily mone rakhte pari polysaccharides. Polysaccharides are non-sugars. Okay, polysaccharide. Now reducing capability, এখন কারা those are reducing sugar, who are reducing sugar? যার মধ্যে একটা ফ্রি অ্যালডিহাইড অর কিটোন ফাংশনাল গ্রুপ থাকবে, at least one free aldehyde or ketone functional group যার মধ্যে থাকবে, তার নাম রিডিউসিং সুগার। এটা কে কে প্রপার্টিটা শো করছে? গ্লুকোজ, ফ্রুক্টোজ, ম্যানোজ। এমনকি আমি তোমাকে একটা নতুন অপশন অ্যাড করে দিতে চাই, যে সেলোবায়োজ। ওকে, সেলোবায়োজ ইজ অলসো রিডিউসিং সুগার। তুমি একটা টেকনিক যেটা মনে রাখতে পারো, দ্যাট ইজ রিডিউসিং সুগারের মধ্যে আমরা মনে রাখবো অল মনোস্যাকারাইডস, okay, monosaccharides are reducing sugar, and also disaccharides. But here is some exception, that is আমরা যদি ডাইস্যাকারাইডে আসি, সুক্রোজ is also a disaccharide, but sucrose is not reducing sugar, it's non reducing. ওকে, এটা মনে রাখবো, এক্সেপশন। আমরা এটা মার্কড বুক যখন দেখবো তখন এটা এক্সপ্লেইন করব, যেটার মধ্যে একটা ফ্রি অ্যালডিহাইড বা কিটোন সাবস্টেন্স পাওয়া যায় না আলটিমেটলি, এই জন্য ও একটা রিডিউসিং সুগার হিসেবে প্রপার্টি শো করতে পারে না। দ্যাটস ওয়াই সুক্রোজ ইজ আ ডাইস্যাকারাইড, বাট ইট ইজ নট আ রিডিউসিং সুগার, ইটস আ নন রিডিউসিং সুগার। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফ্রিকোয়েন্টলি অপশনটা এক্সামে আসবে এবং সবাই সুক্রোজকে রিডিউসিং সুগার ভেবে রিডিউসিং সুগারের মধ্যে আনসার করবে, দ্যাটস ওয়াই এটা ভুল হয়ে যাবে এন্ড নেগেটিভ নাম্বার হবে। ওকে, তাহলে আমরা মনে রাখতে পারি অল মনোস্যাকারাইডস এন্ড ডাইস্যাকারাইডস আর রিডিউসিং সুগার, বাট ডাইস্যাকারাইডস এর মধ্যে একটা এক্সেপশন আছে, দ্যাট ইজ সুক্রোজ, এন্ড অল পলিস্যাকারাইডস আর নন রিডিউসিং সুগার। ওকে, আশা করছি কারো কোনো অসুবিধা হবে না। নাও অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, তুমি একটা কার্বোহাইড্রেটকে হাইড্রোলাইসিস করে আমরা যদি একটা মনোস্যাকারাইড পাই, দ্যাট ইজ অনলি কার্বোহাইড্রেট পাই, তার নাম মনোস্যাকারাইড। ওয়ান কার্বোহাইড্রেট আফটার হাইড্রোলাইসিস, ইফ ইউ ফাইন্ড 2 monosaccharide, it will known as disaccharide. If you find 3 to 10 monosaccharide after hydrolysis of a carbohydrate, it will be known as oligosaccharide. Okay, 3 to 10 monosaccharides after hydrolysis, we will find here 3 to 10 monosaccharides. Okay, polysaccharide more than 10, তাই তো? polysaccharides more than 10, ঠিক আছে? আচ্ছা, so polysaccharides মধ্যে আমরা more than 10 monosaccharides আমরা পাবো। Okay, so now come to example. Monosaccharide
it may be containing of 3 to 10 carbons. 3 to 10 carbon. If 3 carbon, then it's known as triose. 4 carbon, tetrose. 5 carbon, pentose. 6 carbon, hexose. So এই নামগুলো, এই নেমগুলোর এক্সাম্পলগুলো পরীক্ষা আসবে। ট্রায়োজ গ্লিসারালডিহাইড ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন, ইরাইথ্রোজ only one tetrose আমাদের বইয়ে আছে, পেন্টোজ রাইবোজ ডিঅক্সিরাইবোজ, হেক্সোজ গ্লুকোজ ফ্রুক্টোজ। হেক্সোজ এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা নিয়ে আমরা ডিটেইলস এখন আলোচনা করব। ওকে, সো দিস আর মনোস্যাকারাইডস। ডাইস্যাকারাইড ম্যালটোজ, সুক্রোজ, সেলোবায়োজ, ল্যাকটোজ। তোমাদের ইংলিশ ভার্সনের বইটাতে যেটা হয়েছে, ওরা ডাইস্যাকারাইডকে অলিগোস্যাকারাইডের মধ্যে ইনক্লুড করে দিছে, বাট আমরা মনে রাখবো যে ম্যাক্সিমাম টাইম পরীক্ষায় কোশ্চেন আসে ডাইস্যাকারাইড আলাদা হিসেবে, ইটস ডিফারেন্ট টাইপ হিসেবে। ওকে, সো আমরা অলিগোর মধ্যে 3 to 10 ধরবো, আর ডাইকে আলাদা ধরবো, এন্ড পলিকে আলাদা ধরবো। ঠিক আছে, তাহলে ডাইস্যাকারাইডস, ম্যালটোজ, সুক্রোজ, সেলোবায়োজ, ল্যাকটোজ, এগুলো হাইড্রোলাইসিস করলে কি পাওয়া যায় আমরা নেক্সট স্লাইডে দেখতে যাচ্ছি। ওকে, অলিগো মিন্স 3 to 10, তাহলে ট্রাইস্যাকারাইড ইজ অ্যান অলিগোস্যাকারাইড, টেট্রাস্যাকারাইড ইজ অ্যান অলিগোস্যাকারাইড, পেন্টাস্যাকারাইড ইজ আ অলিগোস্যাকারাইড। ওকে, পলি মানে মোর দ্যান 10 মনোস্যাকারাইড সেখানে থাকতে হবে। সো পলিস্যাকারাইড এক্সাম্পল পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে স্টার্চ, গ্লাইকোজেন, সেলুলোজ। স্টার্চ, গ্লাইকোজেন, সেলুলোজ। নাও আমরা চলে যাচ্ছি মনোস্যাকারাইডের আলোচনায়। মনোস্যাকারাইডের মধ্যে আমরা বলছিলাম মাত্রই যে হেক্সোজরা আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো হেক্সোজ থেকে আমরা এখানে পড়তে যাচ্ছি কোনটা, গ্লুকোজ। তার আগে আমি দেখতে চাই তোমরা এখানে কি বলছো। আচ্ছা হ্যাঁ, হাফসাবস ভাইয়া আপনি বলছিলেন যে আমরা চ্যাপ্টার 1 পড়ার পরে বাকি অংশ এখানে পড়বো, কেন আজকে পড়তেছি না, তাই তো? আচ্ছা খেয়াল করো, ব্যাপারটা হচ্ছে আমরা যদি ডিএনএ আরএনএ পড়তে যাই, তাহলে আমাদের অক্সিরাইবোজ, ডিঅক্সিরাইবোজ ইত্যাদি অনেকগুলো কনসেপ্ট খুব কাজে লাগবে। সো আমরা যদি সেল কেমিস্ট্রি আগে পড়ে না নেই, ওই চ্যাপ্টারটা বুঝতে আমাদের খুব কষ্ট হয়ে যাবে। তোমাদের সুবিধার জন্যই কিন্তু এই প্যাটার্নটা সাজানো। ওকে, সো ডোন্ট ওয়ারি, আমরা 4th ক্লাসে গিয়ে চ্যাপ্টার 1 এর রিমেইনিং পার্টস পড়বো, তার সাথে আমরা নতুন একটা চ্যাপ্টারেও যাব সেখানে। ক্লিয়ার? সো টুডে সেল কেমিস্ট্রি, এখানে কনসেন্ট্রেট করা ট্রাই করো। নাও মনোস্যাকারাইড এন্ড গ্লুকোজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম। Glucose is known as grape sugar or corn sugar and dextrose. Mainly all যেটা আমরা নরমালি যে এই যে এখন আমের সিজন চলতেছে, পাকা আম বাজার থেকে আমরা কিনে আনি, যত ধরনের পাকা আমরা ফল পাই, ম্যাক্সিমাম ফ্রুটস এর মধ্যে কিন্তু ফ্রুক্টোজ থাকে। বাট গ্রেপ ডিফারেন্ট একটা এক্সাম্পল। গ্রেপের মধ্যে আমরা অলমোস্ট 12 to 30% আমরা গ্লুকোজ পাই। দ্যাটস ওয়াই গ্লুকোজ ইজ নোন অ্যাজ গ্রেপ সুগার। রাইপ গ্রেপের মধ্যে আমরা 12 to 30% সুগার পাই, এই জন্য এটাকে বলে গ্রেপ সুগার। তাহলে হুইচ ওয়ান ইজ গ্রেপ সুগার, এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসলে আনসার কি হবে, গ্লুকোজ। আর কোথায় কোথায় ইউজ হতে পারে, ইট ইজ ইউজড ইন দ্য সিনথেসিস অফ ভিটামিন সি and used as calcium gluconate formation. Calcium gluconate is one of the form of the calcium, আরো অনেক ফর্ম আছে। ক্যালসিয়াম গ্লুকোনেটটা তৈরি করতে এই গ্লুকোজ ইউজ হতে পারে। ওকে, এন্ড ইট প্রোভাইড কুইক এনার্জি টু পেশেন্ট। এই জন্য আমরা অনেক অসুস্থ মানুষকে দেখতে যাওয়ার সময় কিন্তু দেখি যে তারা গ্লুকোজ নিয়ে আসছে, তাই না, পেশেন্টের জন্য, বিকজ গ্লুকোজটা সে খেলে তাকে ইমিডিয়েটলি সে এনার্জি পায়। সো এটা আমরা মনে রাখার চেষ্টা করব। এখন আমরা চলে আসি অপটিক্যাল আইসোমারাইজেশন, আমি দেখাবো বলছিলাম। সো দে আর অপটিক্যাল আইসোমার ফর ইচ আদার। খেয়াল করো, দিস ইজ নাম্বার 5 কার্বন, 5 নাম্বার বা নাম্বার 5 কার্বনে রাইট সাইডে যখন হাইড্রোক্সিল থাকে, এটাকে বলে ডি গ্লুকোজ। ডি গ্লুকোজ রাইট মানে ডেক্সট্রো রোটেটরি, ডান সাইডে এটা মুভ করছে। ওকে, মানে একটা সলিউশন যদি আমরা বানাই গ্লুকোজ দিয়ে, দেন সেটার মধ্যে থেকে লাইট পাস করতে গেলে দেখা যায় লাইটটা কখনো কখনো ডেভিয়েট হয়ে যাচ্ছে। তো আলটিমেটলি সায়েন্টিস্টরা খুঁজে বের করলেন এই ডেভিয়েশনটা ডিপেন্ড করে অনলি নাম্বার 5 কার্বনের উপর। নাম্বার 5 কার্বনের ডানে যদি রাইটে থাকে হাইড্রোক্সিল, তাকে আমরা বলবো ডি গ্লুকোজ, লেফটে থাকলে বলবো এল গ্লুকোজ। তাহলে লেফট কিন্তু মনে রাখা যায় এল দিয়ে, কেমন, এল দিয়ে কিন্তু লেফট মনে রাখা যায়। ওকে, আর ডি দিয়ে মনে রাখবো ডান, বাংলায় ডান মানে কি, রাইট, তাই না? তাহলে রাইট সাইডে মুভ করলে তার নাম হবে ডি গ্লুকোজ। কোনটা, 5 নাম্বার কার্বনের হাইড্রোক্সিল। ওকে, তাহলে দুইটা ফর্ম হতে পারে। মনে রাখবা প্ল্যান্টে সবসময় পাওয়া যায় ডি গ্লুকোজ, প্ল্যান্টে অলওয়েজ কি পাওয়া যাবে, ডি গ্লুকোজ। আর একটা জিনিস নিয়ে খুব কনফিউশন হয়, আলফা গ্লুকোজ কি, বিটা গ্লুকোজ কি, এটা ডিপেন্ড করে নাম্বার 1 কার্বনের উপর। 1 নাম্বার কার্বনের নিচে বা বিলো যদি থাকে হাইড্রোক্সিল, এটা নাম আলফা 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 গ্লুকোজ। আর যদি নাম্বার 1 কার্বনের অ্যাবভে থাকে হাইড্রোক্সিল, এটাকে বলে বিটা। তাহলে আমরা মনে রাখবো হাইড্রোক্সিলের পজিশন
এক নম্বর কার্বনে কোথায় তার উপর ডিপেন্ড করে এটা আলফা গ্লুকোজ অথবা বিটা গ্লুকোজ নাম হবে। আলফা গ্লুকোজে এটা থাকবে নিচে, বিটা গ্লুকোজ থাকবে উপরে। ওকে, এবং মনে রাখবো বিটা গ্লুকোজ আমরা সবসময় পাবো সেলুলোজ, সেলোবায়োজ এসব জায়গায়। যেখানে সেলো শব্দটা আসবে সেখানে মনে করবো বিটা গ্লুকোজ, এছাড়া অন্যান্য সব জায়গায় আমরা আলফা গ্লুকোজ পাবো। ঠিক আছে, তাহলে আলফা গ্লুকোজ এক নম্বর কার্বনের বিলোতে হাইড্রোক্সিল থাকলে আর অ্যাবভে হাইড্রোক্সিল থাকলে তার নাম বিটা গ্লুকোজ, মনে রাখো। নাও আমরা আরেকটা এক্সাম্পলে চলে আসছি, মনোস্যাকারাইড হেক্সোজ, দ্যাট ইজ ফ্রুক্টোজ। আমরা বলছি এটাকে ফ্রুট সুগার বলে, ফ্রুট সুগার বলে। মোস্ট রাইপ সুইট ফ্রুট এন্ড হানি কন্টেন্স ফ্রুক্টোজ, এন্ড ফ্রুক্টোজটা গ্লুকোজের চেয়েও বেশি সুইট, এটা আমরা মনে রাখবো। এন্ড এটা ডিফারেন্ট সুইট ফুড তৈরি করতে কনফেকশনারিতে ইউজ হতে পারে। এন্ড এটা একটা কিটো হেক্সোজ, আমরা জানি হেক্সোজ এন্ড ইট কন্টেনিং অফ কিটোন গ্রুপ, ketone functional group, and it's also a reducing sugar. Okay, it's also a reducing sugar. গ্লুকোজ ফ্রুক্টোজের ডিফারেন্স সামনে আসবে, আমরা সেখানে যাব। তার আগে রাইবোজ ডিঅক্সিরাইবোজের ডিফারেন্স, মেইন পয়েন্ট আসলে কি, ডিঅক্সি, ডিঅক্সি এই শব্দটার মিনিং হচ্ছে উইদাউট অক্সিজেন। ডিঅক্সি মিন্স উইদাউট অক্সিজেন, বাট হোয়ার ইন অক্সিজেন মলিকিউল, অক্সিজেন মলিকিউল, 5 অক্সিজেন মলিকিউলস প্রেজেন্ট ইন মলিকুলার ফর্ম, বাট এখানে থাকবে 4, এখানে থাকবে 4। ঠিক আছে, তাহলে 2 নাম্বার 2 কার্বনে আমরা যদি দেখি হাইড্রোক্সিলটা অ্যাবসেন্ট থাকে, আমরা মার্কড বুক দেখানোর সময় এটা দেখাই দিব, হাইড্রোক্সিলটা অ্যাবসেন্ট থাকে তার নাম হয় ডিঅক্সি, বিকজ হাইড্রোক্সিল অ্যাবসেন্ট থাকা মানে হচ্ছে সেখানে অক্সিজেন না থাকা, তাহলে ডিঅক্সি মানে উইদাউট অক্সিজেন। আর অক্সিরাইবোজ বা রাইবোজ হচ্ছে একটা অক্সিজেন এক্সট্রা থাকতেছে সেখানে, দ্যাটস ওয়াই 5 অক্সিজেন মলিকিউল ফাউন্ড দেয়ার। এন্ড essential component of RNA is ribose and deoxyribose is the essential component of DNA, আমরা সবাই কিন্তু এটা জানি। ঠিক আছে, আচ্ছা এখন চলে আসো ভেরি ইম্পর্টেন্ট, গ্লুকোজ এন্ড ফ্রুক্টোজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অল ডিফারেন্স আর ইম্পর্টেন্ট ফর মেডিকেল এক্সাম। গ্লুকোজ ফ্রুক্টোজের মধ্যে আমরা প্রথমেই বলে নিয়েছিলাম যেটা অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপ থাকবে তা অ্যালডোহেক্সোজ, কিটোন ফাংশনাল গ্রুপ থাকবে তা কিটোহেক্সোজ। ওকে, এটা গ্রেপ সুগার, another name fruit sugar, very easy. And রোল ইন রেসপিরেশন, ইউ নো রেসপিরেশনে আমরা যেটাকে গ্লাইকোলাইসিস বলি সেখানে কিন্তু গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড হয়, সো প্রাইমারি সাবস্টেন্স অফ রেসপিরেশন ইজ গ্লুকোজ, বাট ফ্রুক্টোজ প্রডিউস ফ্রম গ্লুকোজ ডিউরিং রেসপিরেশন, ইটস আ প্রোডাক্ট, এটা প্রডিউসড হয় ডিউরিং রেসপিরেশন এন্ড ইট ইজ দ্য প্রাইমারি সাবস্টেন্স অফ রেসপিরেশন গ্লুকোজ। রিং স্ট্রাকচারটা পাইরানোস টাইপ and Furanose type. Furanose type means 4টা কার্বন, 4 কার্বন এখানে একটা রিং ফর্ম করে and 5th কার্বনটা বাইরে থাকে রিং এর। পাইরানোজ হচ্ছে 5টা কার্বন এখানে রিং ফরমেশনে পার্টিসিপেট করে, এইজন্য এটাকে পাইরানোজ বলে, এটাকে বলে ফিউরানোজ। আমরা মনে রাখতে পারি ফ্রুক্টোজের F from fructose, F from Furanose, ওকে। তাহলে ফিউরানোজ টাইপ, পাইরানোজ টাইপ, রিং স্ট্রাকচার, তো ভেরি ইজি, আমি আশা করি সবাই মেমোরাইজ করতে পারবো। এখন চলে আসো আমরা নেক্সট যে অংশটা পড়বো সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইডের আমরা এক্সাম্পল দেখি ম্যালটোজ, সুক্রোজ, সেলোবায়োজ, ল্যাকটোজ। সো আমরা সুক্রোজ নিয়ে কথা বলতেছি এখন। সুক্রোজ এটা একটা নন রিডিউসিং সুগার, বারবার বলে আসছি যে রিডিউসিং প্রপার্টি সে শো করে না বিকজ তার কোনো ফ্রি অ্যালডিহাইড এন্ড কিটোন ফাংশনাল গ্রুপ নেই। ওকে, সলিউবল ইন ওয়াটার, সুক্রোজ ইজ twice sweet as glucose. Okay, melting point 188 degrees Celsius, very high, 188 degrees Celsius, and it is also known as sugarcane sugar because in sugarcane 15% sucrose found. তার মানে এর চেয়ে বেশি কোনো চিনি বা কি বলে কার্বোহাইড্রেট সেখানে পাওয়া যাচ্ছে না, বাকিরা সবাই 15% এর কম। সো যেমন আমরা রাইপ গ্রেপের মধ্যে পাইলাম অলমোস্ট 30% গ্লুকোজ, আমরা তেমনি সুগার কেনের মধ্যে 15% সুক্রোজ পাবো, এই জন্য এটাকে বলে সুগারকেন সুগার, সুগারকেন সুগার অর বিট সুগার। ওকে, সুগারকেন সুগার অর বিট সুগার। ওকে, মেইন র ম্যাটেরিয়াল অফ হানি ইজ সুক্রোজ বিকজ হানি ইজ সো সুইট, তাই না? বিকজ মেইন র ম্যাটেরিয়াল অফ হানি ইজ সুক্রোজ and very important সুক্রোজ is the main disaccharide of plant, এটা এর আগে এক্সামে আসছে। ওকে, মেইন ডাইস্যাকারাইড অফ প্ল্যান্ট, মনে রাখা যেন। সুক্রোজ গেল, এখন আমরা চলে আসি সেলোবায়োজ, প্রোডিউসড বাই 2 গ্লুকোজ ইউনিটস বাউন্ড বাই বিটা 1,4 লিঙ্কেজ। সেলোবায়োজটা ফর্মে আমরা আগেই বলছিলাম সেলো আসলে আমরা কি মনে রাখবো, সেলো আসলে কি মনে রাখবো, বিটা 1,4 লিঙ্কেজ। এন্ড সেলোবায়োজটা কোত্থেকে পাওয়া যায়, সেলুলোজ যদি আমরা হাইড্রোলাইসিস করি তাহলে আমরা সেলোবায়োজ পাবো। ম্যালটোজ
যেহেতু সে তার মধ্যে সেলও নাই, তার মানে সে আলফা 1,4 লিঙ্কেজ দিয়ে সে আসলে বাইন্ড করে। গ্লুকোজ লিঙ্কড বাই আলফা 1,4 লিঙ্কেজ। ম্যালটোজের মধ্যে 2 ইউনিট গ্লুকোজ থাকবে, সেলোবায়োজের মধ্যেও তাই। বাট হোয়ার ইজ দ্য ডিফারেন্স? একটা বিটা 1,4 লিঙ্কেজ দিয়ে কানেক্টেড, একটা আলফা 1,4 লিঙ্কেজ দিয়ে কানেক্টেড। ওকে, তাহলে সেলোবায়োজ এন্ড ম্যালটোজ both containing of 2 glucose molecule, that's why they are known as disaccharide. Okay, now আমরা ডাইস্যাকারাইডের কিছু এক্সাম্পলে আসবো, তার আগে আমরা একটু অলিগোস্যাকারাইডটা দেখে নিচ্ছি। দেখো আমরা বলছিলাম কিন্তু 3 to 10 molecules of monosaccharide are produced on hydrolysis. সো আমরা এক্সাম্পল দেখে নেই। ট্রাইস্যাকারাইডের র্যাবিনোজ ইম্পর্টেন্ট না অ্যাকচুয়ালি, তুমি র্যাফিনোজটা শুধু মনে রাখবা। ওকে, র্যাফিনোজটা খেয়াল করে দেখো কি কি পাওয়া যাচ্ছে হাইড্রোলাইসিস করার পরে। গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, তাহলে কয়টা মনোস্যাকারাইড হলো? 1 2 3। দ্যাটস ওয়াই র্যাফিনোজ ইজ আ ট্রাইস্যাকারাইড। ওকে, একইভাবে টেট্রাস্যাকারাইড তো 4টা মনোস্যাকারাইড ক্যারি করবে। স্কার্ডিওজ, স্ট্যাকিওজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউনিভার্সিটি এক্সাম্পল আসবে যে হুইচ অন ইজ টেট্রাস্যাকারাইড। সো যার এটা পড়া থাকবে না সে কিন্তু পারবে না। তো এটা আসবে না যে টেট্রাস্যাকারাইড হাইড্রোলাইসিস করে তুমি কি কি পাবা, এটা আসবে না। আসবে টেট্রাস্যাকারাইডের এক্সাম্পল কোনটা, তাহলে স্কার্ডিওজ, স্ট্যাকিওজ। ওকে, পেন্টাস্যাকারাইড, ভার্বাসকোজ মনে রাখতে পারো, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। ওকে, তাহলে ট্রাইস্যাকারাইড, টেট্রাস্যাকারাইড পড়বো, এন্ড এটা মনে রাখবো যে 3 to 10 মলিকিউল অফ মনোস্যাকারাইড যদি আমরা একসাথে এদেরকে বলি অলিগোস্যাকারাইড। নাও ডাইস্যাকারাইড গুলো আমরা একটু এক্সপ্লেন করে বলে দেই। যেটা আমরা বললাম যে ম্যালটোজ এন্ড সেলোবায়োজ বোথ কন্টেনিং অফ গ্লুকোজ, দেখছো ডাবল গ্লুকোজ, বাট একটা বিটা গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে কানেক্টেড, একটা আলফা গ্লাইকোসাইডিক। সুক্রোজ, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, আমরা সবাই জানি সুক্রোজ ভাঙলে দুটো জিনিস পাওয়া যাবে। ল্যাকটোজ, ল্যাকটো মানে মিল্ক, তাহলে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ পাওয়া যাবে। গ্যালাক্টোজটা খুবই ইম্পর্টেন্ট, এটা বাচ্চাদের ব্রেইন ফাংশন ডেভেলপ করতে খুব উপকার করে। এই জন্য কিন্তু আমরা ডক্টররা এই ব্রেস্ট ফিডিং করাটাকে খুব গুরুত্ব দেই, যে মাকে বুঝায় বলি যে অ্যাটলিস্ট 6 মান্থস আপনি একেবারে ব্রেস্ট ফিডিং ছাড়া বাচ্চাকে আর কোনো খাবার দিবেন না। ওকে, ব্রেস্ট মিল্ক ছাড়া কিছু দিবেন না, বিকজ ব্রেস্ট মিল্ক কন্টেনিং অফ গ্যালাক্টোজ হুইচ ওয়ান ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ডেভেলপিং ব্রেন ফাংশন ফর দ্য বেবি। তাহলে ল্যাকটোজ একটা ডাইস্যাকারাইড, সেটা ভাঙলে আমরা কি পাবো? গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ। ওকে, এগুলো পরীক্ষায় ফ্রিকোয়েন্টলি আসতে পারে, এটা খুব কমন জিনিস, জেনে রাখার চেষ্টা করা উচিত সবারই। নাও আমরা পোল কোশ্চেনে যাব, কার্বোহাইড্রেট পড়ার একেবারে শেষে, আমাদের পলিস্যাকারাইডটা পড়া বাকি। নাও মুভ টু পলিস্যাকারাইড। পলিস্যাকারাইডে গেলে আমরা নরমালি যেটা শুনে আসলাম যে নন রিডিউসিং গুলো আমরা কিভাবে মনে রাখছিলাম যে পলিস্যাকারাইড ইউজুয়ালি নন রিডিউসিং। ওকে, এন্ড দে আর নট সুইট, আমরা বলছিলাম এটা কিন্তু টেস্টলেস। যেমন এক্সাম্পল কি কি? স্টার্চ, গ্লাইকোজেন, সেলুলোজ, হেমিসেলুলোজ, ইনুলিন, ডেক্সট্রিন, কাইটিন, লটস অফ এক্সাম্পলস। তোমাকে সবগুলো শিখতে হবে যে দে আর পলিস্যাকারাইডস। বাট পলিস্যাকারাইডস আর ফাংশনালি divided in 2 types: structural polysaccharide, stored polysaccharide. Okay, stored মানে হচ্ছে আমরা ওই যে বললাম stored substance. In case of plant is it starch, and in case of animal and bacteria, fungus, this is glycogen. Other polysaccharides usually structural, like cellulose, hemicellulose, chitin, pectic acid, pectin, etc. Okay, so polysaccharides are functionally 2 types: stored polysaccharide, স্ট্রাকচারাল পলিস্যাকারাইড। ফ্রিকোয়েন্টলি এক্সামে আসবে যে হুইচ ওয়ান ইজ আ স্টোরড পলিস্যাকারাইড। সো যে পড়বে না বা যে বুঝে পড়ে নাই তার পক্ষে কিন্তু এটা আনসার করা কঠিন হয়ে যাবে, কিন্তু ব্যাপারটা খুবই সহজ। নাও স্টার্চটা মেইনলি দুইটা কম্পোনেন্ট ক্যারি করে, একটা অ্যামাইলোজ, অ্যামাইলোপেকটিন। বাট মনে রাখতে হবে অ্যামাইলোজের পরিমাণ বা অ্যামাউন্ট অনলি 22%. On the other hand, 78% of starch containing of amylopectin. Amylopectin তার মানে লার্জ অ্যামাউন্টে থাকছে। ওকে, এন্ড মনে রাখতে হবে অ্যামাইলোজরা হচ্ছে, নো চেইনটা ভুল হয়েছে, অ্যামাইলোজরা চেইন, আমি একটু কেটে দিলাম এটা, হ্যাঁ এটা ক্রস দিয়ে দিলাম। অ্যামাইলোজরা চেইনড বাট আনব্রাঞ্চড, নো ব্রাঞ্চিং, আমি লিখে দিলাম দে আর চেইনড বাট নো ব্রাঞ্চিং pattern shown here. এখানে chained and branched. ওকে, তো আমরা মনে রাখবো অ্যামাইলোজ আর chained but no branching, অ্যামাইলোপেকটিন chained and branched. ওকে, এই জন্য আমরা another একটা লিংকেজ দেখতে পাচ্ছি 1 and 6. সো শুধু 1 and 4 থাকলে তো সেটা ব্রাঞ্চ হতে পারে না, তো এটা লিনিয়ার হয়ে যাবে। বাট 1 and 6 আসার কারণে এটা কিন্তু ব্রাঞ্চড হয়ে গেছে। ওকে, এন্ড ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট হিয়ার ইজ
আয়োডিনের সাথে রিয়াকশন উইথ আয়োডিন, আমরা মনে রাখবো only amylose it will give blue color, in iodine solution, but only amylopectin it will give red color or purple, another color may be fine, purple or red. তো এখন আমরা মনে রাখবো এই যে আমরা কার্বোহাইড্রেট দেখতে পাচ্ছি স্টার্চ, এখানে কি অ্যামাইলোপেকটিন কম্বাইন্ড হতে আছে না? সো আমরা যদি এই আলুর মধ্যে এখন আয়োডিন অ্যাড করি তাহলে কোন কালার দেখতে পাবো? তুমি চিন্তা করো, লাল এবং নীল যদি তুমি মিক্স করে ফেলো তো কালারটা কিন্তু আলটিমেটলি একটু ব্ল্যাকিশ ব্লু, মানে ব্লুইশ ব্ল্যাকই থাকবে আসলে। সো এই জন্য বলা হয় যে আয়োডিন সলিউশনের সাথে স্টার্চরা রিঅ্যাকশন করে ব্লু কালারই দেয় আলটিমেটলি। বাট তুমি জেনে নিলা অ্যামাইলোজ এন্ড অ্যামাইলোপেকটিনকে যদি ডিফারেন্ট ওয়েতে রিঅ্যাকশন করানো যেত তাহলে কিন্তু ডিফারেন্ট কালার পাওয়া যেত। বাট যেহেতু একসাথে থাকে, দে আর ইন কম্বিনেশন, সো কালারটা হবে আলটিমেটলি ব্লু। ওকে, নাও আমরা চলে আসছি স্টার্চের প্রপার্টি। তো অ্যাজ ইউ নো, ইটস কালারলেস, odorless, tasteless, okay, and non-granular powder-like organic substance, and they form blue color in iodine solution, and starch is not reduced by failing because it is not a reducing sugar, so failing reaction positive দেখাবে না, it is a simple ব্যাপার। okay, and আমাদের যে common well known starch like rice, wheat, maize, potato containing of 70 to 80% starch, so যদি বলা হয় which one is the chief সোর্স অফ স্টার্চ, নিশ্চয়ই এখানকার কোনো অপশন এক্সামে থাকবে। ওকে, রাইস, হুইট, মেইজ আর পটেটো আর বার্লি। ওকে, তাহলে মনে থাকে যেন 70 to 80% স্টার্চ এই ফুডগুলোতে পাওয়া যায়। নাও আমরা সেলুলোজ, পলিস্যাকারাইডের মধ্যে সেলুলোজ এক্সামের আগে তোমাকে পড়তেই হবে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওকে, ইনফিনিট স্টার দিয়ে দিলাম। দেখো, অ্যাজ পলিস্যাকারাইড, পার্ট অফ পলিস্যাকারাইড যেহেতু, তার মানে এটা কোনো টেস্টলেস এন্ড এটাও নন রিডিউস, এটা নন রিডিউসিং। ওকে, আচ্ছা, এন্ড এই পার্সেন্টেজটা পরীক্ষায় খুব বেশি আসে যে কটনে কত পার্সেন্ট সেলুলোজ থাকে? 94। লিনেন, ওয়ান টাইপ অফ থ্রেড, ওকে, 90% সেলুলোজ ক্যারি করছে। উড 60%, 60টা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। গ্রাস 30 to 40% সেলুলোজ কন্টেইন করছে। অর্গানিক ম্যাটার যেটা সয়েলে থাকে সেখানে কিন্তু 40 to 70% সেলুলোজ পাওয়া যায়। সো সেলুলোজ কোথায় কত পার্সেন্ট থাকে এটা তোমাকে মনে রাখতেই হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো কটনে 94, লিনেন 90। এটা আমি কিভাবে মনে রাখতাম? এই হাইয়েস্ট টু লোয়েস্ট, কটন 94, দেন লিনেন 90, দেন অর্গানিক ম্যাটার ইন সয়েল 40 to 70, তারপরে কাঠ বা উড 60, গ্রাস 30 to 40। এভাবে তুমি হাইয়েস্ট টু লোয়েস্ট ক্যাটাগরিতে এখানে সাজিয়ে নিতে পারো, দেন পড়তে পারো। 90% অফ প্ল্যান্ট ফাইবার ইজ সেলুলোজ। ওকে, এন্ড সেলুলোজটা মোস্ট ইম্পর্টেন্টলি বিটা ডি গ্লুকোজের পলিমার। ওকে, বিটা ডি গ্লুকোজ, পলিমার অফ বিটা ডি গ্লুকোজ। ওকে, নেক্সট, ইউজেস অফ সেলুলোজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম, এখান থেকে কোশ্চেন আসবেই। তো আমরা যারা বাংলা ভার্সনের স্টুডেন্ট ওদেরকে খুব সুন্দর একটা সূত্র দিয়ে শিখাই। তোমরা, আমি জানি না এই বাংলা সূত্রটা কি ঠিক কতটা বুঝবা, তা আমি তোমাকে লিখে দিচ্ছি। দেখো, সেটা হচ্ছে কানা ফটো তুলতে আসছে। ফটো তোলা তো বোঝো, ছবি তোলা, তাই না? তো কানা মানে একজন ব্যক্তি কানে শোনে না, ওকে ডিফ। একটা ডিফ পারসন ছবি তুলতে আসছে, তাকে দিয়ে আমরা মনে রাখতে পারি ফাংশনস অফ সেলুলোজ। কা দিয়ে মনে রাখবো কাগজ শিল্পে, তাইলে পেপার, ওকে, কা দিয়ে মনে রাখলাম কি পেপার। না দিয়ে মনে রাখতে পারি নাইট্রেট, দেখো নাইট্রেট এক্সপ্লোসিভ। আমি তোমাদের জন্য প্রয়োজনে বাংলাটা আমি লিখে দিব, আবার আলাদা স্লাইড যখন তোমাকে পাঠাবো সেখানে লিখে দিব। ফটো দিয়ে ফটোগ্রাফি, এটা তো মনে রাখতে পারি, ইউজড ইন এসিটেড ফটোগ্রাফিক ফিল্ম। ওকে, তুলতে দিয়ে আমরা কিছু মনে না রাখি, দিয়ে আসবাবপত্র, দ্যাট ইজ ফার্নিচার। ফার্নিচার শব্দটা কোথাও আছে, এই যে দেখো, বিল্ডিং ম্যাটেরিয়ালস এন্ড ফার্নিচার। তুমি যেই চেয়ারে বসে ক্লাস করতেছো, যেই টেবিলে তোমার ল্যাপটপটা রাখা বা বইগুলো রাখা, এটা কি দ্বারা তৈরি? উড, কাঠ। আর আমরা জানি কাঠের মধ্যে 60%ই সেলুলোজ, খুবই ইম্পর্টেন্ট। এন্ড এটা বায়োটেকনোলজিতে ইউজ হয়। এন্ড পেপার ক্রোমাটোগ্রাফি, দেখো এই পেপার দিয়ে মনে রাখতে পারো, থিন লেয়ার বা পেপার ক্রোমাটোগ্রাফি। ওকে, এই ক্রোমাটোগ্রাফিতেও কিন্তু এটা ইউজ হতে পারে। সো কানা ফটো তুলতে আসছে, এটা দিয়ে কিন্তু চাইলে আমরা এগুলো মনে রাখতে পারি। আমি এইটার বাংলা কি কি হয় আমি তোমাকে স্লাইড করে লিখে দিয়ে দিব, তোমার স্টাডি ম্যাটেরিয়ালসে তুমি পেয়ে যাবা, ডোন্ট ওয়ারি। ওকে, সো প্ল্যান্ট সেল ওয়াল ইজ মেড আপ অফ সেলুলোজ। আমরা লাস্ট ক্লাসে দেখলাম সেল ওয়ালের 3টা লেয়ার ছিল, মিডল ল্যামেলা,
প্রাইমারি আর সেকেন্ডারি লেয়ার, তাই না? এবং সেখানে আমরা প্রাইমারি আর সেকেন্ডারিতে কম্পোনেন্টের মধ্যে কি পড়ছিলাম? সেলুলোজ, হেমিসেলুলোজ। সো সেলুলোজরা সেল ওয়ালে থাকবে, এই কথা এখানে বলছে, এটা আমরা সবাই পারবো। ওকে, তাহলে আমরা মনে রাখবো সেলুলোজরা কিন্তু অনেক স্ট্রং হবে, টাফ হবে, কারণ সেটা বিটা গ্লাইকোসাইডিক বন্ড দ্বারা কানেক্টেড থাকে। এখন চলে আসি আমরা আমরা প্রায় শেষ দিকে, তার কার্বোহাইড্রেটটা আমরা শেষ করব, তার আগে আমরা গ্লাইকোজেন, আমরা বলছিলাম যে স্টোরড সাবস্টেন্স হিসেবে গ্লাইকোজেন কই থাকে, মনে আছে তো? তাহলে মনে রাখবা কনভার্টেড টু গ্লুকোজ বাই গ্লাইকোজেনোলাইসিস। মানে ব্যাপারটা কি, তুমি যদি গ্লাইকোজেন বলো লিভারের মধ্যে স্টোর থাকে, তাহলে তোমার ব্লাডের গ্লুকোজ কমে গেলে এই গ্লাইকোজেন থেকে আবার ব্রেকডাউন করে কি তৈরি করা যায়? কি তৈরি করা যায়? গ্লুকোজ। তো এই যে গ্লাইকোজেন ভেঙে তুমি গ্লুকোজ বানাইলা, এটাকে বলে গ্লাইকোজেনোলাইসিস। লাইসিস মানে হচ্ছে ভেঙে দেওয়া, ব্রেকডাউন করা। ওকে, তাহলে গ্লাইকোজেনকে ব্রেকডাউন করে কি পাওয়া যায়? গ্লুকোজ পাওয়া যায়। এই প্রসেসটাকে কি বলা হয়? এই প্রসেসটাকে বলা হয় গ্লাইকোজেনোলাইসিস। সো গ্লাইকোজেন ইজ দ্য স্টোরড সাবস্টেন্স ইন অ্যানিমাল এন্ড ফাঙ্গাস এন্ড ব্যাকটেরিয়া। ওকে, এটা মনে রাখবো। সো এটা এটা কিন্তু আলফা, ওই যে বললাম সেলু নাই, নামের মধ্যে সেলু নাই, সো এটা আলফা ডি গ্লুকোজ। ঠিক আছে, এন্ড ইট অলসো ফর্ম রেডিশ পার্পল কালার ইন আয়োডিন সলিউশন। সো আয়োডিনের সাথে রিঅ্যাকশন দেয় না কে? সেলুলোজ। দেয় কে? গ্লাইকোজেন এন্ড স্টার্চ। ওকে, সো গ্লাইকোজেন ইন মাসেল গিভস এনার্জি। তোমার মাসেলের মধ্যে গ্লাইকোজেন স্টোর থাকে, তারাও ব্রেকডাউন হয়ে তোমাকে গ্লুকোজ, দ্যাট ইজ এনার্জি দিবে। কন্ট্রোলস দ্য নর্মাল লেভেল অফ সুগার, মাত্রই আমরা দেখলাম। ওকে, গ্লাইকোজেন অফ লিভার ইজ কনভার্টেড টু গ্লুকোজ এন্ড ফ্লোজ ইন ব্লাড, আমরা মাত্রই দেখলাম। সো ফাংশন মোটামুটি বা ইউজ আমাদের সবারই মনে থাকবে আশা করি। নাও ডিফারেন্স অফ স্টার্চ এন্ড সেলুলোজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইনফিনিটি স্টার পড়তে হবে। দেখো স্টার্চের মধ্যে 1200 to 6000 গ্লুকোজ থাকতে পারে, বাট এরা সবাই কি? আলফা গ্লাইকোসাইডিক বন্ড। বাট সেলুলোজে 300 to 3000 সেলুলোজ গ্লুকোজ থাকবে, বাট সিঙ্গেল বিটা গ্লাইকোসাইডিক বন্ড দুইটা গ্লুকোজের মধ্যে, বিটা গ্লাইকোসাইডিক বন্ড। ওকে, এরা হচ্ছে ব্রাঞ্চড গ্লুকোজ পলিমার। সেলুলোজটা আনব্রাঞ্চড, কোনো ব্রাঞ্চ নাই, বিকজ লিনিয়ার, শুধুমাত্র একটা চেইনের মতো হবে, কোনো ব্রাঞ্চ হবে না। বাট আমরা দেখলাম স্টার্চের মধ্যে অ্যামাইলোপেকটিন যেটা, সেটা ব্রাঞ্চড, এই জন্য স্টার্চকে আমরা কি বলছি? ব্রাঞ্চড গ্লুকোজ পলিমার, কিন্তু এটা কিন্তু আনব্রাঞ্চড। রোল ইন প্ল্যান্ট, এটা স্টোরড ফুড হিসেবে থাকতে পারে অ্যানিমালে। আর সেলুলোজটা কি? স্ট্রাকচারাল কম্পোনেন্ট, এটা কিন্তু আমাদের জানা জিনিস, আমরা শুধু রিভিশন করছি। রিঅ্যাকশন উইথ আয়োডিন, কে কোনো রিঅ্যাকশন শো করে না? সেলুলোজ। নো কালার, এখানে কোনো কালার পাওয়া যাবে না, বাট ওটা কি করবে? ব্লু কালার দিবে তোমাকে, ব্লু। মনে আছে তো, তাই না? অ্যামাইলোজ এন্ড অ্যামাইলোপেকটিন। And it can be digested by cattle and human both, but cellulose only digested by cattle because we have no beta cellulase enzyme. এই বিটা সেলুলেজ নামের এনজাইমটা না থাকার কারণে আমরা গ্রাসকে ডাইজেস্ট করতে পারি না। আদারওয়াইজ আমরাও কিন্তু গরুর সাথে সাথে ঘাস খেতে পারতাম, বুঝছো? বিকজ আমাদের এই বিটা সেলুলেজ নাই, এটা আছে লোয়ার অ্যানিমাল এন্ড আদার অ্যানিমালস এর, এই জন্য ওরা কিন্তু সেলুলোজ ডাইজেস্ট করতে পারে। ওকে, তাহলে আমরা এখান থেকে আমরা সবগুলা কালারকে আবার আরেকবার করে মনে রাখতে পারি, তোমাদের সুবিধার জন্য এটা বলে দিলাম, খুবই সহজ। ঠিক আছে, এখন চলে আসো, এখন আমরা কার্বোহাইড্রেট আলোচনা শেষ করে ফেললাম। নাও আমি তোমাকে পোল দিব, তুমি প্রথমে কোশ্চেনটা পড়বে খুব ভালো করে, তারপরে তুমি তোমার পোলটা আনসার করবে। এক মিনিট, আমি পোল লঞ্চ করে দিয়েছি, তোমরা স্ক্রিনে এখনই দেখতে পাবে। উত্তর দাও, হোয়াট ইজ দ্য নাম্বার অফ কার্বন অ্যাটমস ইন গ্লুকোজ মলিকিউল? সবাই খুব দ্রুত উত্তর করো। তুমি এই পোল কোশ্চেন গুলো দেখলেই বুঝবা যে এই চ্যাপ্টার থেকে আসলে কত সুপারফিশিয়াল প্রশ্ন হয়, কত ইজি প্রশ্ন হয়। সো টেনশন করার আসলে কোনো কারণ নেই, অত্যন্ত ইজি। ওকে, আমরা একটু আনসারটা শো করতে চাই। আমি রেজাল্টটা শো করে দিলাম, তুমি মিলায় নাও। দেখো ডেফিনেটলি ইটস আ হেক্সোজ। সো হেক্সোজ মানেই তো এর মধ্যে কয়টা কার্বন? 6টা কার্বন, 6 কার্বন। তো যারা যারা এই 5, 4 এটা আনসার করলা, তারা আসলে কি শিখলা বা কি জানলো বলো তো? এটা খুবই কনফিউজিং। তোমাদের সবার পারা উচিত ছিল। 92% স্টুডেন্ট আনসার করেছে 6। ওকে, আমরা পরের পোলটাতে যাব। কার্বোহাইড্রেট থেকে আরেকটা পোল আছে, আমি আশা করবো 100% কারেক্ট আনসার এখানে আমি পাবো। Which one is a polysaccharide? ওকে, তো আমি দেখতে পাচ্ছি এটাতেও কিন্তু দেখা গেল একটা হিউজ নাম্বার। অনেকে বলছে ফ্রুক্টোজকে বলছে পলিস্যাকারাইড। আর ইউ কিডিং মি? ফ্রুক্টোজ, সুক্রোজ, গ্যালাক্টোজ এগুলো পলিস্যাকারাইড? কি অবস্থা!
7 জন মানুষ আনসার করছে সুক্রোজ। আমরা বলছিলাম সুক্রোজকে একটা ডাইস্যাকারাইড, ডাইকে কি আমরা পলি বলবো? ডাই মানে 2। তো কিভাবে তোমরা উত্তর করলে এটা বলো তো? সো ভেরি পুয়ার পারফরমেন্স ফ্রম সাম অফ ইউ গাইজ। খেয়াল করো, আমরা উত্তরটা শো করে দিলাম। মাত্র 78% বলছে অনলি সেলুলোজ। সো এটা কিন্তু সবার পারা উচিত ছিল। সো ইংলিশ ভার্সন স্টুডেন্টরা যে সিনসিয়ার না এরকম একটা অভিযোগ কিন্তু অলওয়েজ তোমাদের ব্যাপারে থাকে। সো আমি আশা করবো তোমরা আমার ক্লাস থেকে অন্তত এই অপবাদটা নিবা না। ওকে, তাহলে দেখো হুইচ ওয়ান ইজ এ পলিস্যাকারাইড। এখানে ফ্রুক্টোজ একটা মনোস্যাকারাইড, গ্যালাক্টোজ একটা মনোস্যাকারাইড, সুক্রোজ একটা ডাইস্যাকারাইড। তাহলে একমাত্র আনসার কোনটা হয়? সেলুলোজ। সবার কিন্তু পারা উচিত ছিল। নাও আমরা চলে যাব আমাদের নেক্সট টপিক, অ্যামাইনো অ্যাসিডে। ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিড খুবই সহজ পড়ার জন্য। আমরা মনে রাখবো অ্যামাইনো অ্যাসিড ইজ দ্য বিল্ডিং কম্পোনেন্ট ফর প্রোটিন। তাহলে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড এক জায়গায় করলে আলটিমেটলি তুমি প্রোটিন পাবা। এমনকি প্রোটিন ডাইজেস্ট করে তুমি এন্ড প্রোডাক্ট যেটা পাবা তার নামও কিন্তু অ্যামাইনো অ্যাসিড। সো ভেরি ইজি। এখন আসো, এমিল ফিশার, এটার ডিসকভারার কে? এমিল ফিশার। আমরা এই ফিশারের নামটা মনে রাখবো, সামনেও কাজে লাগবে। টোটাল মোর দ্যান 28 অ্যামাইনো অ্যাসিড এখন পর্যন্ত আমরা পেয়েছি, ফ্রম এনিমাল অ্যান্ড প্ল্যান্ট। বাট সব অ্যামাইনো অ্যাসিড থেকে কি প্রোটিন এক্সট্রাক্ট করা যায়? সব অ্যামাইনো অ্যাসিড থেকে কি প্রোটিন হয়? না, অনলি 20 অ্যামাইনো অ্যাসিড ফর্মস প্রোটিন। দ্যাটস ওয়াই অ্যামাইনো অ্যাসিড দুই রকম, প্রোটিন অ্যামাইনো অ্যাসিড, নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড। তো আমরা মনে রাখবো প্রোটিন অ্যামাইনো অ্যাসিড হচ্ছে 20 নাম্বার, বাকিরা নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড। এখানে একটা আমরা অ্যামাইনো অ্যাসিডের ছবি দেখতে পাচ্ছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ফিগারটা। এটা কার্বন, 4টা আর্মে, একটাতে হাইড্রোজেন, একটাতে অ্যামিনো গ্রুপ, একটাতে অ্যারাইল বা সাইড চেইন যেটা তুমি এখানে বসাও, আর একটা কার্বক্সিল গ্রুপ। মনে রাখবো আমরা, যেহেতু এরকম ধরনের এই অ্যামাইনো অ্যাসিড গুলাই কানেক্টেড হয়ে হয়ে এক পেপটাইড চেইন হবে, দেন অনেকগুলো পেপটাইড চেইন হয়ে পলিপেপটাইড হলে তাকে আমরা বলবো প্রোটিন। সো এই যেই কার্বনটার সাথে কার্বক্সিল ফাংশনাল গ্রুপটা অ্যাড হবে তাকে বলে আলফা কার্বন। আলফা কার্বন, এবং এই আলফা কার্বন আর আলফা কার্বনের মধ্যে কিন্তু আলটিমেটলি বন্ডগুলো হইতেছে, পেপটাইড বন্ড, যেটা সামনে আমরা দেখবো। এই জন্য বলা হয়ে থাকে যে অল অ্যামাইনো অ্যাসিডস ফাউন্ড ইন হিউম্যান বডি আর আলফা অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড মানে কি? আলফা কার্বন আছে, আলফা কার্বনের সাথে পরের কার্বন এই অ্যামাইনো অ্যাসিডটা কানেক্টেড হচ্ছে। তাহলে আলফা কার্বনকে কার্বক্সিল ফাংশনাল গ্রুপের সাথে অ্যাটাচড যে কার্বন তার নাম আলফা কার্বন। ওকে, নাও আমরা চলে আসি, এটা পেপটাইড বন্ড আমরা এখন দেখবো। দেখো, দিস ইজ ইন অ্যামাইনো অ্যাসিড অ্যানাদার অ্যামাইনো অ্যাসিড, দেন এই কার্বক্সিল ফাংশনাল গ্রুপের হাইড্রোক্সিল গ্রুপ এন্ড এই অ্যামিনো গ্রুপের হাইড্রোজেন, এরা ওয়াটার হিসেবে এখান থেকে বের হয়ে যাবে। দেখো, এদেরকে যদি তুমি যোগ করে দাও তারা কিন্তু ওয়াটার হয়ে এখান থেকে বের হয়ে যায়, ওয়াটার। আলটিমেটলি এই সি কার্বন আর নাইট্রোজেনের মধ্যে যে বন্ডটা হয় তার নাম হয়ে যায় পেপটাইড বন্ড। তাহলে আমরা মনে রাখবো পেপটাইড বন্ড। এখন তুমি আমাকে বলো, এখানে যদি 3টা অ্যামাইনো অ্যাসিড হইতো, 1 2 3, তাহলে সেখানে আমরা কয়টা পেপটাইড বন্ড পাইতাম? 2, তাই না? সো যতগুলো অ্যামাইনো অ্যাসিড একটা পেপটাইড চেইনে থাকবে, পেপটাইড বন্ড তার চেয়ে একটা কম হবে, অলওয়েজ মনে রাখতে হবে। ওকে, যতগুলো এই অ্যামাইনো অ্যাসিড আমরা একটা চেইনে, পেপটাইড চেইনে পাবো, আমরা ওই চেইনটাতে পেপটাইড বন্ড তার চেয়ে একটা কম পাবো, বিকজ 2টা অ্যামাইনো অ্যাসিড মিলে একটা পেপটাইড বন্ড হচ্ছে, তাই না? সো একটা তো কমে যাবে অটোমেটিক্যালি। সো বলো, একটা পেপটাইড চেইনে 10টা পেপটাইড আছে, তাহলে সেখানে কয়টা পেপটাইড বন্ড পাওয়া যাবে? 9 ইন নাম্বার। ওকে, 9, একটা কমে যাবে। ঠিক আছে, তাহলে পেপটাইড বন্ড আমরা শিখে ফেললাম। এখন চলে আসি আমরা ফাংশনস অফ অ্যামাইনো অ্যাসিড। এখন থেকে আমরা যা পড়বো সব কিন্তু একই জিনিস। অ্যামাইনো অ্যাসিডের ফাংশন মানে প্রোটিনেরও ফাংশন, বিকজ প্রোটিনেরই বিল্ডিং ব্লক কি? অ্যামাইনো অ্যাসিড। তাহলে প্রোটিন সিনথেসিস করা একটা ফাংশন, এন্ড আমরা জানি আমাদের বডিতে যে এনজাইমস আছে তারা প্রোটিন। সো অ্যামাইনো অ্যাসিডরা এই এনজাইম গুলো তৈরি করতেছে, বিকজ প্রোটিনস আর অ্যামাইনো অ্যাসিড, তাই না? আচ্ছা, এছাড়া অ্যান্টিবডি, দে আর অলসো প্রোটিন, তার মানে এটা আলটিমেটলি অ্যামাইনো অ্যাসিড থেকে হচ্ছে। হরমোনস, দে আর অলসো প্রোটিন। সো এটা কিন্তু মুখস্থ করার কিছু নাই, আমরা একটু রিয়েলাইজ করলেই হয়ে যাচ্ছে যে প্রোটিন মানেই হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। অনেক অ্যামাইনো অ্যাসিড এক জায়গায় জড়ো হচ্ছে, তার মানে এনজাইম, হরমোন, অ্যান্টিবডি এন্ড ডিফারেন্ট টাইপ অফ এনজাইম, যেমন মিল্ক প্রোটিন, ক্যাসিনোজেন, ওকে, ডিফারেন্ট টাইপস অফ পিগমেন্ট লাইক মেলানিন, সবাই কিন্তু প্রোটিন ইন নেচার। আর যেহেতু প্রোটিন ইন নেচার, তার ফাংশনাল আসলে কারা? অ্যামাইনো অ্যাসিডরাই। স্ট্রাকচারাল কম্পোনেন্ট কারা? অ্যামাইনো অ্যাসিডরা। সো এই ফাংশন তুমি কিন্তু না পড়লেও তুমি পারবা। একটা জিনিস পরীক্ষায় খুব কমনলি আসে, একটা হচ্ছে, সেটা হচ্ছে অর্নিথিন সাইকেলের মাধ্যমে ইউরিয়া সিনথেসিস, এটা অ্যামাইনো অ্যাসিডের একটা ফাংশন। এটা কিন্তু প্রোটিন রিলেটেড না, অর্নিথিন সাইকেলের মাধ্যমে ইউরিয়া সিনথেসিস, এটা পরীক্ষা আসে। ওকে, তাহলে আমরা পোল কোশ্চেন পাবো এখান থেকে একটু পরে, দেখবো তোমরা পারো কিনা। তো চলে গেল অ্যামাইনো অ্যাসিড। এখন আসো,
অ্যামাইনো অ্যাসিড তুমি কিভাবে ক্লাসিফাই করতে পারো? আমরা যেটা বলে আসলাম, দোজ হু আর রিলেটেড উইথ প্রোটিন সিনথেসিস নোন অ্যাজ প্রোটিন অ্যামাইনো অ্যাসিড, দোজ আর নট নোন অ্যাজ নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড। সো তোমার প্রোটিন অ্যামাইনো অ্যাসিডের নাম মুখস্থ করার কোনো দরকার নেই, তুমি কি পড়বা? নন প্রোটিনের নাম। তাহলে দেখো অর্নিথিন, অর্নিথিন, সাইট্রুলিন, হেমোসিরিন, known as non-protein one non-protein amino acid। তো বলতে পারি না which one is non-protein amino acid, তো অর্নিথিন, সাইট্রুলিন, হেমোসিরিন, তিনটা এক্সাম্পল তোমার বইয়ে দেয়া আছে, তিনটা পড়লেই তোমার জন্য এনাফ। এখন চলে আসি আমরা another classification of protein amino acids, three types: aliphatic, aromatic, heterocyclic। so according to structure বুঝতেই পারছো, aliphatic, aromatic মানে বেনজিন রিং চলে আসছে, heterocyclic মানে হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ সাইকেলস আর অ্যারেঞ্জড হিয়ার এন্ড ডাবল ট্রিপল বন্ড এখানে থাকতেছে। সো অ্যালিফ্যাটিক এর নাম মুখস্থ করার দরকার নেই, অ্যারোমেটিকটা মনে রাখবা, টাইরোসিন, ফিনাইল অ্যালানিন। হেটেরোসাইক্লিক মনে রাখবে এক্সাম্পল ট্রিপ্টোফ্যান, প্রোলিন, হাইড্রোক্সিপ্রোলিন, হিস্টিডিন। মনে রাখবা হাইড্রোক্সিপ্রোলিনকে রেয়ার অ্যামাইনো অ্যাসিড বলে, এটা এক্সামে প্রায় আসে। রেয়ার অ্যামাইনো অ্যাসিড, হুইচ ওয়ান ইজ রেয়ার অ্যামাইনো অ্যাসিড? উত্তর কি হবে? হাইড্রোক্সিপ্রোলিন। ওকে, তাহলে হাইড্রোক্সিপ্রোলিন অনেক জায়গায় হাইড্রোক্সিপ্রোপিনও বলে। এনিওয়ে হাইড্রোক্সিপ্রোলিন মনে রাখতে পারলেই চলবে, এটা রেয়ার অ্যামাইনো অ্যাসিড। এন্ড এক্সাম্পলস অফ হেটেরোসাইক্লিক ট্রিপ্টোফ্যান, প্রোলিন, হাইড্রোক্সিপ্রোলিন, হিস্টিডিন। ঠিক আছে, অ্যারোমেটিক, টাইরোসিন, ফিনাইল। অ্যালিফ্যাটিক এর এক্সাম্পল পড়বা না। আচ্ছা, এখন চলে আসো another classification, dietary importance, essential, non essential। ম্যাক্সিমাম স্টুডেন্টের এই কনসেপ্টটা নিয়ে একটু ঝামেলা হয়। সবাই কিভাবে জানো? এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড মিন্স যেই অ্যামাইনো অ্যাসিডটা অনেক ইম্পর্টেন্ট, অনেক ফাংশন করতেছে, আর নন এসেনশিয়াল মানে যেটা লেস ফাংশনিং, ব্যাপারটা তা না। এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড মানে দোজ অ্যামাইনো অ্যাসিডস মাস্ট বি সাপ্লাইড ইন ফুড। তোমার খাবারের মধ্যে যদি, ফুডের মধ্যে যদি অ্যামাইনো অ্যাসিডগুলো না থাকে, তাহলে ইট উইল মেক ডেফিসিয়েন্সি হবে তোমার বডিতে এই অ্যামাইনো অ্যাসিড গুলোর। দ্যাটস ওয়াই এদের ফাংশন হ্যাম্পার্ড হবে, তাই না? বিকজ এদের ডেফিসিয়েন্সি হবে, অ্যামাউন্ট কমে যাবে। অন দ্য আদার হ্যান্ড, নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডরা এরা হচ্ছে ফুডে সাপ্লাইড না থাকলে কোনো প্রবলেম নাই, বিকজ বডিতে এরা সিনথেসাইজড হতে পারে। ওকে, তাহলে মনে রাখবো ক্যান বি সিনথেসাইজড, মনে রাখবো ক্যান বি সিনথেসাইজড ইন দ্য বডি, এরা নন এসেনশিয়াল। বাট ক্যান নট বি সিনথেসাইজড ইন দ্য বডি, আর নট সিনথেসাইজড ইনসাইড বডি, এসেনশিয়াল। তো মনে রাখবো আমরা আমাদের এক্সামের জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড মনে রাখার সূত্র। তো এই বাংলা সূত্র তোমাদের অনেক কঠিন লাগতে পারে, এই জন্য তোমাদের জন্য আমি সহজ সূত্র দিয়ে দেই। মনে রাখবা পিভিটি টিম হল। খেয়াল করো তো, আমি এইচ এন্ড এ কে স্মল লেটারে লিখেছি, দেখেছো? কারণ কি জানো? ইন অ্যাডাল্ট 8 অ্যামাইনো অ্যাসিডস আর নোন অ্যাজ এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। আমি তোমাকে নামগুলো বলে দিচ্ছি, তুমি এখান থেকে নিজে নিজে মিলায় নেবা। ফিনাইল অ্যালানিন, ভ্যালিন, ট্রিপ্টোফ্যান, থ্রিওনিন, আইসোলিউসিন, মিথিওনিন, লিউসিন, লাইসিন। ওকে, আর এই যে দুইটা বাকি রইলো, এরা কি? একজন হচ্ছে হিস্টিডিন, একজন হচ্ছে আর্জিনিন। এটা ফর বেবিজ। ওকে, এটা বাচ্চাদের জন্য। ঠিক আছে, বাচ্চাদের জন্য এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। তাহলে কি কি বললাম? হিস্টিডিন আর আর্জিনিন, যেটা এই সূত্রের মধ্যে নাই। তাহলে হিস্টিডিন আর আর্জিনিন আমি তো লিখে দেই, হিস্টিডিন এন্ড আর্জিনিন। তাহলে যদি তোমাকে জিজ্ঞেস করা হয় অ্যাডাল্টের এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড কয়টা, বলবা 8 ইন নাম্বার। পিভিটি টিম হল, এইচ এ বাদ যাবে। ইন কেস অফ বেবিজ 10 ইন নাম্বার, ওই 8টা তো থাকবেই, তার সাথে এই দুইটাও অ্যাড হবে। ওকে, হিস্টিডিন, আর্জিনিন, হিস্টিডিন, আর্জিনিন, মনে থাকে যেন। এটা যদি ভুল করো তাহলে কিন্তু নিশ্চিত 1 নাম্বার তুমি পরীক্ষার হলে ভুল করে আসবে, এবং তার সাথে 0.25 নাম্বার নেগেটিভ হয়ে যাবে। ওকে, তাহলে এসেনশিয়াল, নন এসেনশিয়াল এই কাহিনী যাতে আমাদের আর ভুল না হয়, এবং এর মাধ্যমে আমরা অ্যামাইনো অ্যাসিড পড়ে ফেললাম। তাহলে আমরা পোল কোশ্চেনে যাব। তার আগে এটা বলো তো, হুইচ ওয়ান ইজ নট আ ফাংশন অফ অ্যামাইনো অ্যাসিড? আমাকে চ্যাট বক্সে এ বি সি ডি এভাবে কোনটা উত্তর হবে বলে দাও। হুইচ ওয়ান ইজ নট আ ফাংশন অফ অ্যামাইনো অ্যাসিড? হেল্প ইন ফরমেশন অফ গ্লিসারল। আয়েশা বলছে বি, না আয়েশা। অমিত বলছে এ, কারেক্ট অমিত, আমরা কিন্তু গ্লিসারল তৈরি করার কোনো ফাংশন দেখি নাই। ওকে, বুশরা বলছে এ, কারেক্ট বুশরা। তারপরে শান বলছে এ। ওকে, কিবরিয়া বলছে এ। থ্যাংক ইউ সো মাচ ফর পার্টিসিপেশন। আসলে দেখো, বডি ফরমেশনে হেল্প করবে প্রোটিন, আর অ্যামাইনো অ্যাসিড প্রোটিন তৈরি করে, সো এটা কারেক্ট। প্রোটিন সিনথেসিস তো গেল। হেল্পস ইন ইউরিয়া, আমরা বললাম অর্নিথিন সাইকেল, তাই না? সো আনসার হচ্ছে হুইচ
is not a function so help in the formation of glycerol. এটা একটা মেডিকেল স্ট্যান্ডার্ড কোশ্চেন, সো এটা কিন্তু তোমরা যারা পারলা তার মানে খুবই ভালো পড়াশোনা হচ্ছে। নাও আমরা হাউ মেনি, আমরা পোল কোশ্চেনে যাব প্রোটিন পড়ার পরে, এখন দেখবো না, আমরা চলে আসছি প্রোটিনে। সো যে কথা আমরা বললাম অ্যামাইনো অ্যাসিড পড়ার পরে প্রোটিনটা আমাদের জন্য খুব ইজি হয়ে যায়, বিকজ অ্যামাইনো অ্যাসিডে যা পড়ছি প্রোটিনেও তাই। তাহলে আমরা মনে রাখবো এটা নেমিংটাকে করছে জি মুল্ডার, সায়েন্টিস্টের নামটা মনে রাখবো জি মুল্ডার। ওকে, তো 100 অর মোর অ্যামাইনো অ্যাসিডস এরা যখন এটা এরা তৈরি করে প্রোটিন, ঠিক আছে। অন দ্য আদার হ্যান্ড একটা পলিপেপটাইডের মধ্যে মাস্ট হ্যাভ অ্যামাইনো অ্যাসিড মোর দ্যান 50। ওকে, তাহলে পেপটাইড এন্ড অ্যামাইনো অ্যাসিড চেইন বাউন্ড উইথ পেপটাইড বন্ড, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি আবারও পেপটাইড বন্ড, একটু আগে দেখলাম কিন্তু পেপটাইড বন্ড, তাই না? তাহলে পলিপেপটাইড মাস্ট হ্যাভ অ্যামাইনো অ্যাসিড মোর দ্যান 50 এন্ড প্রোটিন হইতে হলে সেখানে যত পলিপেপটাইড থাকবে সব মিলাই অ্যামাইনো অ্যাসিড হইতে হবে 100-র বেশি, মোর দ্যান 100, মনে থাকে যেন। ওকে, তো স্মলেস্ট প্রোটিন এরকম আছে নাকি কোথাও? আছে। স্মলেস্ট প্রোটিন ইনসুলিন, 51 অ্যামাইনো অ্যাসিড থাকে, 51, তাই না? ইনিশিয়ালি যেখানে পাওয়া যায় 75 অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে। এটা কিন্তু স্মলেস্ট অ্যামাইনো অ্যাসিড, স্মলেস্ট প্রোটিন। এছাড়া লার্জেস্ট প্রোটিন এমনও পাওয়া গেছে যেখানে 40,000 অ্যামাইনো অ্যাসিড পাওয়া গেছে। ওকে, 40,000 অ্যামাইনো অ্যাসিড রেসিডিউ পাওয়া গেছে। এনিওয়ে, দিজ আর নট সো মাচ ইম্পর্টেন্ট ফর এক্সাম, বাট জেনে রাখলে পড়াটা সুবিধা হয় আর কি, পড়তে ভালো লাগে। এখন আমরা চলে আসি ইম্পর্টেন্ট কোশ্চেনে, প্রপার্টিজ অফ প্রোটিন। এটা অত ইম্পর্টেন্ট না, আমরা জানি যে প্রোটিনস আর কলয়েডাল। কলয়েডাল মানে কি? তুমি যদি পানির মধ্যে সোক করে রাখো তাহলে সে ওয়াটারটাকে সোক করবে, সোক করে প্রলিফারেটেড হবে, তাই না? এটাকে বলে কলয়েডাল প্রপার্টি। এন্ড প্রোটিন ইজ কলয়েড টাইপ, অনেকে আবার ক্রিস্টালাইন শো করে। এন্ড ইট ইজ অ্যামফোটেরিক ইন নেচার। অ্যামফোটেরিকটা মানে কি জানো? আমরা যে মাত্রই দেখলাম, দেখো এইটার মধ্যে কিন্তু একটা অ্যামিনো ফাংশনাল গ্রুপও আছে, কার্বক্সিলও আছে। তাহলে একটা হচ্ছে অ্যাসিডিক, একটা হচ্ছে অ্যালকালিন। তো দুইটা জিনিসই সে যেহেতু ক্যারি করছে, নিজের মধ্যে, এটা হলো অ্যামফোটেরিক, মানে বোথ টাইপ অফ প্রপার্টি তার দ্বারা শো করা সম্ভব। অ্যামফো মানে বোথ, বুঝছো? অ্যামফি মানে বোথ। তাহলে অ্যামিনো গ্রুপও আছে, কার্বক্সিল গ্রুপও আছে প্রত্যেকটা প্রোটিনের, প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডে। এই জন্য বলে এটা অ্যামফোটেরিক কম্পাউন্ড। সো এটা অ্যামফোটেরিক ইন নেচার, এটা দেখে ভয় পেয়ে যাও না, এটার মানে কি আমি তোমাকে বুঝাই দিলাম। আদার যে প্রপার্টি সব তুমি জানো, লাইক অ্যামাইনো অ্যাসিডটাকে তুমি যে হাইড্রোলাইসিস করো তুমি কি পাবা? সরি, প্রোটিনটাকে হাইড্রোলাইসিস করতে তুমি কি পাবা? অ্যামাইনো অ্যাসিড, যেটা আমরা অলরেডি জানি। ওকে, নাও আমরা চলে আসি ফাংশনস অফ প্রোটিন। সেখানে যাওয়ার আগে কিছু প্রোটিন দেখতে পাচ্ছি, দেখছো? মিল্ক এন্ড এগ বলা হয়ে থাকে প্রিন্সিপাল সোর্স ফর প্রোটিন এন্ড অলসো মিট। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি সিম্পল প্রোটিন। আচ্ছা, একটা জিনিস আমি ইজি করে দিই একটু, আমরা বই যখন দেখবো, মার্কড বুক যখন দেখবো, তখন আমরা এগুলো আবার দেখবো। আমরা মনে রাখবো লিপিড অ্যান্ড প্রোটিন এদের ক্লাসিফিকেশন অলমোস্ট সেম। কিরকম? প্রোটিনদেরকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সিম্পল প্রোটিন, যেটা ব্রেকডাউন করলে প্রোটিনই পাওয়া যাবে। এটা হচ্ছে কনজুগেটেড প্রোটিন, যেটা ব্রেকডাউন করলে প্রোটিন প্লাস সামথিং এলস পাওয়া যাবে। একটা হচ্ছে সিনথেটিক বা ডিরাইভড, যেটাকে আমরা এই সিম্পল এবং কনজুগেটেড মিক্স করে ল্যাবে বা আর্টিফিশিয়ালি তৈরি করতে পারি, ওকে, মেক করতে পারি। অন্যদিকে লিপিডও তাই, সিম্পল লিপিড, কনজুগেটেড লিপিড, ডিরাইভড লিপিড। সো প্রোটিন অ্যান্ড লিপিডের ক্লাসিফিকেশন কিন্তু সেম, এটা আমরা মনে রাখবো মেইনলি। এখন সিম্পল প্রোটিন, এখন পর্যন্ত আমরা যা যা পড়লাম এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ফর এক্সাম, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিম্পল প্রোটিন থেকে আমরা কি পড়বো? মেইনলি নেম শিখবো, আর হচ্ছে সোর্স শিখবো। এই দুইটা পয়েন্টে কোনো ছাড় দেওয়া যাবে না, সবাইকে পড়তে হবে। এছাড়া যারা একটু ভালো পড়াশোনা করতে চাও তারা হিটিং স্টেট দেখতে পারো, সলিবিলিটি দেখতে পারো। আমি তোমাকে ইজি করে দিচ্ছি, মনে রাখবা। নামগুলো আগে শিখে নেই। অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোল্যামিন, দেন প্রোটামিন। সরি, এখানে ভুল হয়েছে, প্রোলামিন দুইবার হয়ে গেছে। ওকে, প্রোলামিন দুইবার হয়েছে। এটা যদি প্রোলামিন হয় এটা হবে প্রোটামিন। ওকে, এটা হবে প্রোটামিন। আচ্ছা, আমি ঠিক করে দিব। আর এটা হচ্ছে প্রোলামিন। এটা হচ্ছে গ্লুটেন, এটা হচ্ছে প্রোটামিন, এটা হচ্ছে স্ক্লেরোপ্রোটিন। তাহলে এখানে যেটা হয়েছে এটা হচ্ছে আমরা কি কি মনে রাখবো তাহলে? সিম্পল প্রোটিনের মধ্যে অ্যালবুমিন, অ্যালবুমিনের পরে কি মনে রাখবো? গ্লোবিউলিন। দেন গ্লুটেলিন কি আমাদের লিস্টে আসছে? আমি একটু দেখে নেই, মিলায় দেখি। গ্লুটেলিন আসছে, আর এটা পেলাম। দেন প্রোলামিন চলে আসছে, প্রোলামিনও আমরা পেয়েছি। দেন হিস্টোন আর একটা হচ্ছে প্রোটামিন। তাহলে আমাদের ওই ছবিতে ওইটা হবে হিস্টোন প্রোটিন। ওকে, তাহলে আমি এটা একটু ভুল হয়েছে, এটা হবে কি? হিস্টোন প্রোটিন। আমি এটা কেটে দিলাম এখানে, কেমন? আর এখানে হবে কি? হিস্টোন। আচ্ছা,
ওকে, তাহলে আমরা কিভাবে মনে রাখবো? অ্যালবুমিন, গ্লোবিউলিন আমরা সবাই জানি, আমরা যারা পোস্ট এগ খাই, একটা এগ পোচ করতে গেলে কিন্তু আমরা দেখতে পারি যে কুসুম বলি যেটাকে আমরা, এবং সাদা অংশ দুইটাই কিন্তু হিট পাইলে কি হয়, কোয়াগুলেট করে যায়। সো মনে রাখবো আমরা এই অ্যালবুমিন আর গ্লোবিউলিন এরাই শুধু হিটে কোয়াগুলেট করবে। ওকে, বাকি কারো কিন্তু হিটে কোনো রেসপন্স আমরা আলটিমেটলি পাবো না। সো এইটুকু পড়ার মাধ্যমে আমাদের এই প্রপার্টিটা পড়া হয়ে যায়। এখন হচ্ছে অ্যালবুমিন কই কই পাওয়া যায়, অ্যালবুমিন কোথায় কোথায় পাওয়া যায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগ হোয়াইট, ওকে, এগ হোয়াইট, ইন হুইট সিড আর কি, বিন সিড, ইন মিল্ক, ব্লাড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা পড়ছি না প্লাজমা প্রোটিন, অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফিব্রিনোজেন, প্রোথ্রম্বিন। সো অ্যালবুমিন অলসো প্লাজমা প্রোটিন, সো ব্লাডে আমরা পাবো। ওকে, লিম্ফে পেতে পারি, মায়ো অ্যালবুমিন পেতে পারি মাসেলে। সো অ্যালবুমিন হোয়ার ফাউন্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবো আমরা দুইটা জিনিস আমরা বেশি মনে রাখবো, একটা হচ্ছে এগ হোয়াইট, অ্যানাদার ইন ব্লাড, ঠিক আছে। গ্লোবিউলিনও তাই, দেখো এগ ইয়োকে পাবো আমরা, এছাড়া আমরা পেতে পারি অলসো ইন ব্লাড গ্লোবিউলিন, প্লাজমা প্রোটিন। আর কই কই পাওয়া যেতে পারে, মাসেল অ্যান্ড আইল্যান্ডস। সো এই সোর্স গুলা ইম্পর্টেন্ট। হিস্টোন আমরা গত ক্লাসে পড়ে আসছি, কোথায় পাওয়া যায়, নিউক্লিয়াসে, তাই না? তা নিউক্লিয়াস আর নিউক্লিক অ্যাসিডের মধ্যে আমরা হিস্টোন প্রোটিন পাবো, এটা পড়া না পড়া একই জিনিস। এখন চলে আসো সবচেয়ে ঝামেলার জায়গা, প্রোলামিন। এই প্রোলামিন অনেকেই শিখে যাবে না পরীক্ষার হলে, সো এটা তোমার একটা ভালো নাম্বার অন্যদের চেয়ে বেশি পাবার একটা জায়গা। আমরা মনে রাখবো প্রোলামিনরা কোথায় থাকে, এটা সবচেয়ে বেশি আসছে এখন পর্যন্ত পরীক্ষায়। দেখো, ইন জেইন, মেইজের ক্ষেত্রে নাম হবে জেইন, বার্লিতে হার্ডিন, হুইট অ্যান্ড রাইয়ে গ্লিয়াডিন। তাহলে আমরা আগে নামটাকে আইডেন্টিফাই করি। জেইন একটা প্রোলামিন, গ্লিয়াডিন একটা প্রোলামিন, হার্ডিন একটা প্রোলামিন। এখন কোনটা কই পাওয়া যায়, পরীক্ষার অপশনে এই নামগুলো চেঞ্জ করে দিবে। বার্লির মধ্যে বলবে জেইন, আসলে জেইন কই পাবো আমরা, মেইজে। হার্ডিন কই পাবো, বার্লিতে। হুইট অ্যান্ড রাইয়ের মধ্যে কি পাবো, গ্লিয়াডিন। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমরা কোথায় পাওয়া যায় এটা কিন্তু খুব ভালো করে শিখবো, প্রয়োজনে লিখে লিখে প্র্যাকটিস করব, এটা আমাকে কারেক্ট করতে হবে পরীক্ষার হলে। ওকে, গ্লুট, কনফিউজিং স্টেম, গ্লুটেলিনটা একটু খেয়াল করো, এখানে স্পেলিং এর মধ্যে লিন, বাট গ্লুটেনিন অ্যান্ড অরাইজেনিন, গ্লুটেনিন অ্যান্ড অরাইজেনিন আর এক্সাম্পলস অফ গ্লুটেলিন। ওকে, তাহলে গ্লুটেনিন অ্যান্ড অরাইজেনিন আর এক্সাম্পলস অফ গ্লুটেলিন, একটা সিম্পল প্রোটিন, মনে থাকে যেন। প্রোটামিন, very very important point, smallest simple proteins are known as protamine. এটা হচ্ছে ফিশের স্পার্মে পাওয়া যায়, স্যামনের স্পার্মে পাওয়া যায়। দেখো নাম কি, এটা স্যালামিন না, এটা এ কাটা যাবে, স্যালমিন এন্ড ক্লুপিন, এরা ফিশ স্পার্ম, ঠিক আছে। আমি লিখে দিচ্ছি, ইন স্পার্ম অফ স্যামন, সেই প্রোটিনটার নাম তুমি শিখলা, স্পার্মের, স্যামনের স্পার্মে যে প্রোটিন থাকে তার নাম স্যালমিন, আবার ক্লুপিন, এরা হচ্ছে প্রোটামিনের এক্সাম্পল। দেখো খুব কেয়ারফুল, এই জায়গা কিন্তু খুব কঠিন, তো পারতেই হবে। স্কেলার প্রোটিন আমরা উই অল নো দ্যাট আমাদের স্কিনের কিছু ডেরিভেটিভস আছে, লাইক কেরাটিন অফ নেইল, স্কিন, টেন্ডন অফ বোন এন্ড অলসো হেয়ার। হ্যাঁ, ওকে, এগুলো সব হচ্ছে স্কেলার প্রোটিন দ্বারা তৈরি, মনে থাকবে স্কেলার প্রোটিন। সো আমরা এইভাবে করে প্রত্যেকটা এক্সাম্পল শিখবো, এন্ড হিট স্টেবিলিটি শিখবো, অনলি অ্যালবুমিন, গ্লোবিউলিন আর হিট কোয়াগুলেট ইন হিট, আর বাকিরা হচ্ছে রেসপন্স করতেছে না। এন্ড ওয়াটার সলিবিলিটি এত ইম্পর্টেন্ট না, আমরা মনে রাখবো দোজ আর ওয়াটার সলিউবল আর ইনসলিউবল ইন অর্গানিক সলিউশন। ওকে, তাহলে আমরা মনে রাখবো যারা বেনজিন, ইথার, অ্যালকোহল এগুলোতে হচ্ছে ডিজলভ হবে, তার আবার ওয়াটারে ডিজলভ হবে না, সোজা কথা, ঠিক আছে। তাহলে ইনসলিউবল ইন ওয়াটার মানে হচ্ছে সে কিন্তু অর্গানিক যে সলিউশন সেখানে কিন্তু সে ডিজলভ হবে, এটা মনে রাখতে পারি আমরা। তাহলে আমরা এখান থেকে কি শিখবো, প্লাজমা প্রোটিনের নেম, অ্যালবুমিন, গ্লোবিউলিন, হিস্টোন, প্রোলামিন, গ্লুটেলিন, প্রোটামিন, স্ক্লেরোপ্রোটিন। হুইচ ওয়ান ইজ দ্য স্মলেস্ট, প্রোটামিন। ওকে, আচ্ছা, তাহলে আমরা সামনে সেটা পাবো। নাও কনজুগেটেড প্রোটিন, আমরা বলছিলাম যেখানে প্রোটিন প্লাস সামথিং এলস থাকবে তার নাম কি হবে, কনজুগেটেড প্রোটিন। দেখো সিম্পল জিনিস, তুমি এইদিকে পড়ার আগে নামগুলো শেখো। নিউক্লিয় প্রোটিন মানে কি, প্রোটিন প্লাস নিউক্লিক অ্যাসিড। গ্লাইকোপ্রোটিন মানে কি, কার্বোহাইড্রেট প্লাস প্রোটিন। লিপোপ্রোটিন মিন্স লিপিড প্লাস প্রোটিন। ক্রোমোপ্রোটিন মিন্স ক্রোম পিগমেন্ট প্লাস প্রোটিন। মেটালোপ্রোটিন মিন্স মেটাল প্লাস প্রোটিন। ফসফোপ্রোটিন মিন্স ফসফেট প্লাস প্রোটিন। ফ্ল্যাভো মানে ফ্ল্যাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড প্লাস প্রোটিন।
আয়রন পরফাইরিন, পরফাইরিন ইজ আ ডিফারেন্ট টাইপ অফ কম্পাউন্ড, তার সাথে আয়রন কানেক্টেড হইলে তার নাম আয়রন পরফাইরিন। তাহলে আমরা কি শিখলাম? আমরা দেখলাম প্রত্যেকের মধ্যেই প্রোটিনের সাথে অ্যানাদার নন প্রোটিন কিছু সাবস্টেন্স অ্যাড হয়েছে, এই জন্য এরা কি নামে পরিচিত? কনজুগেটেড প্রোটিন। এখান থেকে কোন দুইটা পড়বো আমরা বলে দিছি, নিউক্লিয় প্রোটিন আর ক্রোমোপ্রোটিন। ক্রোমো দেখো সাইটোক্রোম, নামের মধ্যে কিন্তু ক্রোম আছে, ক্রোম আছে তাই না? ক্রোম মানে কালার। বিলি প্রোটিন এটা একটা কালার। ক্যারোটিন আর তোমরা জানো যে অরেঞ্জ কালার হয়। ক্লোরো সবুজ। হিমোগ্লোবিন তাই না, যেটা আমাদের রক্তকে লাল করে। সো আমরা তো জানি রঞ্জক যেখানে থাকবে সেটাই আসলে ক্রোমোপ্রোটিন। ঠিক আছে, তাহলে আমরা নিউক্লিয় প্রোটিন কই পাই? ক্রোমোজোমে পাই তাই না? আচ্ছা, এখন আমরা চলে যাই ফাংশনস অফ প্রোটিন। তাহলে এতক্ষণ যা পড়লাম এরপরে আর ফাংশনকে আলাদা করে পড়া লাগে বলো? সেই অ্যামাইনো অ্যাসিডের ফাংশন যা এখানেও তাই। আবার দেখো অ্যাক্টস অ্যাজ এনজাইম, তাহলে অ্যাক্টস অ্যাজ এনজাইম, অ্যাক্টস অ্যাজ অ্যান্টিবডি। হিমোগ্লোবিন দে আর অলসো প্রোটিন। গ্লোবিন থাকে হিম আর গ্লোবিন, তাহলে রঞ্জক আর প্রোটিন। পিগমেন্ট এন্ড প্রোটিন, ওকে। ইন্টারফেরন অলসো আ প্রোটিন। হরমোনস, ম্যাক্সিমাম হরমোনস আর প্রোটিন ইন স্ট্রাকচার। সো আমরা শিখে ফেললাম যে আমাদের প্রোটেকশনের জন্য যা যা আমাদের বডি তৈরি করছে এরা ইউজুয়ালি সবাই প্রোটিন ইন নেচার, এন্ড এনজাইমসরা আমাদের প্রোটিন ইন নেচার, এন্ড আমাদের বডি ফরমেশনে আমাদের মাসেলের মধ্যে প্রচুর প্রোটিন থাকতেছে। সো বডি ফরমেশনে কিন্তু তারা অনেক বড় ভূমিকা রাখছে। তাহলে প্রোটিনস একটা স্টোরড ফুড ইন সেল। তোমাদের মনে আছে আমরা গত ক্লাসে পড়েছিলাম লিউকোপ্লাস্ট, অ্যালিউরো, ক্লোরো, ক্রোমো তাই না? অ্যালিউরোর মধ্যে, লিউকোর মধ্যে আমরা কি পড়েছিলাম? অ্যামাইলোপ্লাস্ট, প্রোটিনোপ্লাস্ট অর অ্যালিউরো এবং ইলায়ো। তাহলে আমরা কিন্তু শিখছিলাম যেখানে স্টোর হিসেবে রাখা যেতে পারে প্রোটিনকে, এটা এখানে বলা হয়েছে। দেখো প্রোটিনস অ্যাক্টস অ্যাজ স্টোরড ফুড ইন সেল, সেলের মধ্যে স্টোরড ফুড হিসেবে থাকতে পারে। তো দেখো এখানে কিন্তু তেমন কোনো ইম্পর্টেন্ট আর কোনো কিছু বাকি রইলো না। অনেকে বলতো ভাইয়া স্নেক ভেনম, আচ্ছা স্নেক ভেনমটা স্নেকের জন্য কি প্রোটেক্টিভ না? অর্থাৎ সে ভেনম কখন দিচ্ছে? যখন সে নিজে বেঁচে থাকতে চাচ্ছে, নিজে ভয় পাচ্ছে, তাই তোমাকে ভেনম দিয়ে সে তোমাকে মেরে সে সেভ হতে চাচ্ছে। সুতরাং প্রত্যেকেরই প্রোটেকশনের জিনিসগুলো আসলে প্রোটিন ইন টাইপ, প্রোটিন ইন টাইপ, বুঝছেন? আচ্ছা ওকে, তাহলে কিন্তু এটা খুবই সহজ। তাহলে স্ট্রাকচারাল কম্পার্টমেন্ট, স্ট্রাকচারাল কম্পোনেন্ট অফ আওয়ার অ্যানিমাল বডি, এটা মেইনলি কি? এটা মেইনলি প্রোটিন। ওকে, তাহলে এর মাধ্যমে আমাদের প্রোটিন পড়া কিন্তু শেষ হয়ে গেল। নাও প্রিভিয়াস কোশ্চেন, হুইচ বন্ড কানেক্টস অ্যামাইনো অ্যাসিড ইন আ প্রোটিন? ডেফিনেটলি পেপটাইড বন্ড। হুইচ ওয়ান ইজ দ্য স্মলেস্ট সিম্পল প্রোটিন? আমাকে চ্যাট বক্সে লেখো তো কোনটা স্মলেস্ট সিম্পল প্রোটিন, দেখি পারো কিনা। তোমাকে আমি অপশন দেখাই দিলাম, দেখো এ বি সি ডি। আয়েশা, বুশরা, হাফসা সবাই বলছে এ। ওকে, ছেলেদের সংখ্যা খুব কম নাকি? একজন পাওয়া গেল, মাহফুজ, শিহাব। আচ্ছা, কিবরিয়া আবারও আনসার করেছে এ, ভেরি গুড। তাহলে আমরা বলছিলাম প্রোটামিন, প্রোটামিন এর হচ্ছে সিম্পলেস্ট সিম্পল প্রোটিন বা স্মলেস্ট সিম্পল প্রোটিন, ঠিক আছে? আচ্ছা, এখন আমি পোল কোশ্চেনে যাব, আবার পোল। তাহলে রেডি ফর পোল। আমরা কিন্তু প্রত্যেকটা সেগমেন্ট শেষ করার পরে পোল দেখতেছি যাতে আমাদের চর্চা হয়ে যায়। তাহলে দেখি এবার তোমরা কত পার্সেন্ট কারেক্ট আনসার দিতে পারো। তাহলে আমি আশা করবো সবাই কোশ্চেনটা পড়ে তারপর উত্তর করবা। তা আমি একটা পোল লঞ্চ করে দিয়েছি, ইতোমধ্যেই তোমরা পেয়ে গিয়েছো। How many amino acids are obtained from protein? আচ্ছা, খুব বেশি সময় দিব না আমরা এখানে। তাহলে এখানে কিন্তু 90% এর উপরে কারেক্ট অ্যান্সার হওয়া উচিত ছিল। তোমরা কেন এটা পারলা না? আমরা বলছিলাম 28টা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে 20টা অ্যামাইনো অ্যাসিড থেকে প্রোটিন পাওয়া যেতে পারে, তাইলে আনসার কি হবে? 20। 20 তোমরা কিন্তু অনেকে আনসার করতে পারলা না, মাত্র 80% কারেক্ট আনসার। সো এই যে 4 জন বললা 64, 2 জন বললা 26, 4 জন বললা 8, তারা হয়তো মজা নিচ্ছ, মজা করতেছো। তুমি তো আসলে তুমি নিজের সাথেই মজা নিচ্ছ। সবচেয়ে হাস্যকর হচ্ছে এটা, বুঝছো? ইচ্ছা করে ভুল উত্তর দ্বারা দিচ্ছে, দে আর মেকিং জোক, নিজেদের উপরেই নিজেরা যোগ করছে। ওকে, তাহলে আমরা আরেকটা অপশনে যেতে পারি বোধহয়, দেখি তোমরা পারো কিনা। এটা খুব সুন্দর একটা প্রশ্ন। হুইচ ওয়ান ইজ নট আ সিম্পল প্রোটিন? আমরা এতক্ষণ পরে আসছি, বারবার পড়ছি সিম্পল প্রোটিন কারা কারা কারা। ওকে, আমরা উত্তরটা ক্লোজ করে দিচ্ছি। এটা আমি দেখলাম অনেকেই পারলা। আমার এখানে শো করছে যে 90% হচ্ছে এটা কারেক্ট আনসার দিয়েছে।
তোমরা একটু দেখে নাও, গ্লাইকোপ্রোটিনটা তো আসলে একটা কনজুগেটেড প্রোটিন, কার্বোহাইড্রেট এবং প্রোটিন মিক্স থাকলে তাকে আমরা বলি গ্লাইকোপ্রোটিন। সো উত্তর কি? উত্তর হচ্ছে গ্লাইকোপ্রোটিন। বলছে হুইচ ইজ নট আ সিম্পল প্রোটিন, তাই না? ওকে, তাহলে আমরা আবার সামনে আসবো এখানে। নাও লিপিডস, দেখো কত তেল, অলিভ অয়েল দেখা যাচ্ছে, তারপরে হচ্ছে আমরা মাছের স্কিন দেখতে পাচ্ছি, এছাড়া বিভিন্ন বাদাম, মানে এরা হচ্ছে সব বীজের মধ্যে, সিডের মধ্যে লিপিড থাকে। ওকে, না ক্যারেক্টারিস্টিক্স অফ লিপিড ভেরি ইজি। আমরা ছোটবেলা থেকে খেয়াল করেছি যে তেল আর জল, জলে তেল ভাসে, তাই না? সো ফ্লোটস অন ওয়াটার, ফ্লোটস অন ওয়াটার, এন্ড লিপিড ইজ কনভার্টেড টু, হাইড্রোলাইসিসের পরে কি দিবে তোমাকে? ফ্যাটি অ্যাসিড এন্ড গ্লিসারল, এন্ড মেল্টিং পয়েন্ট এটা ডিপেন্ডস অন মলিকুলার ওয়েট এন্ড নো স্পেসিফিক মেল্টিং পয়েন্ট। এক একটা তেল বা লিপিড এক একটা মেল্টিং পয়েন্ট দেখায়। দ্যাটস ওয়াই যারা যারা নর্মাল রুম টেম্পারেচারে সলিড থাকে তাদেরকে আমরা বলি ফ্যাট, আর যারা লিকুইড থাকে তাদেরকে আমরা বলি অয়েল, তাই না? আচ্ছা, এখন চলে আসো ক্লাসিফিকেশন। আমরা আগেই বলছি নরমালি কি বলবো? সিম্পল কম্পাউন্ড ডিরাইভড। সিম্পল কি? যেটার মধ্যে লিপিড ছাড়া কিছু নাই, ফ্যাট অয়েল ওয়াক্স। কম্পাউন্ড করা যেখানে লিপিড প্লাস সামথিং এলস, তাহলে ফসফোলিপিড মানে ফসফেট প্লাস লিপিড, গ্লাইকোলিপিড মানে কার্বোহাইড্রেট প্লাস লিপিড, সালফোলিপিড মানে লিপিড প্লাস সালফার গ্রুপ, তাই না? ডিরাইভড করা যারা এদের থেকে আমরা যদি সিনথেসিস করে বানাতে পারি, যেমন এই ডিরাইভডের এক্সাম্পল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টেরয়েড, টারপিনস, রাবার। স্টেরয়েড, টারপিনস, রাবার, ভালো করে মনে রাখবো। এখন আমরা একটু ডিটেলসে যাব। প্রথমে সিম্পল লিপিডকে আমরা একটু ভাগ করে দেখাতে চাই। সিম্পল লিপিডের মধ্যে হচ্ছে ফ্যাট আর অয়েল, আর দিকে হচ্ছে ওয়াক্স। আমরা কেন আলাদা করলাম জানো? আমরা আলাদা করলাম কারণ হচ্ছে ওয়াক্স হচ্ছে একটা মনোহাইড্রিক অ্যালকোহল। তাহলে আমরা ওয়াক্সকে বাংলায় কি বলি বলো তো? মোম বলি না? তাহলে মনে রাখবা মোম আর মনো, মানে মোমের মধ্যে মাত্র একটা হাইড্রোক্সিল গ্রুপ থাকবে, এই জন্য বলে মনোহাইড্রিক অ্যালকোহল, মনোহাইড্রিক অ্যালকোহল, ঠিক আছে? আচ্ছা, তো এছাড়া কেমিক্যালি ইনার্ট উদাহরণ হতে পারে প্যারাফিন, এটা অনেক কাজে লাগে। তো মোম কিন্তু কেমিক্যালি ইনার্ট, বুঝছো? ফ্যাট এন্ড অয়েলের কি অবস্থা? আমরা কাকে ফ্যাট বলবো? যারা স্যাচুরেটেড, স্যাচুরেটেড। আমরা অয়েলকে বলবো আনস্যাচুরেটেড, কারণ কি এখানে আনইউজুয়াল ডাবল বা ট্রিপল বন্ড থাকবে, বুঝছো? এই জন্য এটা আনস্যাচুরেটেড। সবাই এই ভুলটা করে, সবাই ফ্যাটকে মনে করে আনস্যাচুরেটেড, কারণ ফ্যাটটা সলিড দেখে, কিন্তু এটা যে হিট করলে এটা যে লিকুইফাইড হয়ে যাবে তখন কিন্তু এটা স্যাচুরেটেড, বুঝছো? তাহলে ফ্যাট কিন্তু স্যাচুরেটেড হইতে পারে, কিন্তু অয়েলস আর আনস্যাচুরেটেড। এই জন্যই বলা হয় তেলে আর জলে কখনো মিশে না, বুঝছো? তাহলে ফ্যাট কই পাবো আমরা? মেইনলি কোকোনাট অয়েলকে আমরা অয়েল বললেও এটা আসলে একটা ফ্যাট, এন্ড প্ল্যান্ট অয়েল সোর্স যেগুলো আছে এগুলো আসলে ফ্যাট। অন্যদিকে অয়েল ইডিবল যে আমরা অয়েলগুলো আমরা দেখি আমাদের চারপাশে, এটা হচ্ছে অয়েলের এক্সাম্পল। এছাড়া এনিম্যাল ফ্যাট তো আছে আলাদা ফ্যাট। তাহলে ফ্যাট আর অয়েলের ডিফারেন্সটা হচ্ছে রুম টেম্পারেচারে যেটা সলিড সেটা হচ্ছে ফ্যাট, যেটা লিকুইড সেটা অয়েল। আমরা ডিফারেন্স পাবো সামনে, সেখান থেকে দেখে নিব, ডোন্ট ওয়ারি। তাহলে আমরা চলে যাচ্ছি কনজুগেটেড লিপিডসে। কয়েকটা এক্সাম্পল শুধু আমরা দেখবো। ফসফোলিপিড, আমরা গত ক্লাসে পড়ছিলাম যে সেল মেমব্রেনের এই চারটা মেইন কম্পোনেন্টের মধ্যে একটা ছিল ডাবল লেয়ার্ড ফসফোলিপিড, তাই না? সো ফসফোলিপিডস হেল্পস ইন ব্লাড কোয়াগুলেশন, এই পয়েন্টটা তোমার জন্য ইম্পর্টেন্ট। ব্লাড কোয়াগুলেশনে হেল্প করে। এছাড়া আমরা যেটা স্ট্রাকচারাল কম্পোনেন্ট অফ সেল মেমব্রেন, যেটা আমরা মাত্রই বললাম, এন্ড এটা একটা ক্যারিয়ার আয়ন হিসেবে কাজ করতে পারে, ইম্পর্টেন্ট না। তবে তোমাকে জানতে হবে ফসফোলিপিডের এক্সাম্পল: ফসফাটাইডিক অ্যাসিড, লেসিথিন, সেফালিন, প্লাজমালোজেন। ফসফাটাইডিক অ্যাসিড, লেসিথিন, সেফালিন, প্লাজমালোজেন, দিজ আর এক্সাম্পলস অফ ফসফোলিপিড। ওকে, এখন চলে আসো গ্লাইকোলিপিড। আমরা বলছিলাম গত ক্লাসে আমরা দেখছি প্লাজমা মেমব্রেনে গ্লাইকোলিপিড থাকে আর গ্লাইকোপ্রোটিন থাকে, এদেরকে একসাথে বলে গ্লাইকোক্যালিক্স। তার মানে দে আর অলসো ফাউন্ড ইন ডিফারেন্ট মেমব্রেন। এছাড়া এই দেখো গ্লাইকোলিপিড এটা আবার প্ল্যান্টের ক্লোরোপ্লাস্টে পাওয়া যায়। গ্লাইকোলিপিড হ্যাজ বিন ডিটেক্টেড ইন সিড অফ সানফ্লাওয়ার এন্ড কটন, ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবা। কটন এন্ড সানফ্লাওয়ারের সিডে গ্লাইকোলিপিড পাওয়া যেতে পারে। লিপোপ্রোটিনের কি অবস্থা? এটা বিভিন্ন জায়গায় মেমব্রেন, এই যে দেখো মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, এদের ল্যামেলি তৈরি করে, ক্লোরোপ্লাস্ট এদের ল্যামেলি তৈরি করে। এছাড়া সে মাইটোকন্ড্রিয়ার মধ্যে এনার্জি প্রোডাকশনের ভূমিকা রাখতে পারে, তার ইনভলভ ইন ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম দ্যাট ইজ রিলেটেড উইথ মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে? এটা আমরা মনে রাখতে পারি, এটা হচ্ছে লিপোপ্রোটিন। খুব বেশি ইম্পর্টেন্ট না কিন্তু, হ্যাঁ। এখন হচ্ছে লিপিড ডেরিভেটিভস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো ভিতরে প্রচুর লাল দাগ দেখা যায়, এই জন্য এই জায়গাটাও পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। তো আমরা মনে রাখবো
স্টেরয়েড, লিপিড ডেরিভেটিভস বা ডিরাইভড লিপিডের মধ্যে স্টেরয়েড নামটা আসবে। এটা আইসোপ্রিনয়েড কম্পাউন্ড, মানে কি জানো, অনেকগুলা হাইড্রোকার্বন এখানে স্পেশাল প্যাটার্নে অ্যারেঞ্জ করে, এটাকে বলে আইসোপ্রিনয়েড। ইন 27 to 29 কার্বন অ্যাটম থাকবে প্রত্যেকটা আইসোপ্রিনয়েড কম্পাউন্ডের মধ্যে। এন্ড কিছু স্টেরয়েডের एग्जांपल আমরা দেখি, কিছু স্টেরয়েড, কোলেস্টেরল, স্টিগমাস্টেরল, আর্গোস্টেরল, বিটা সিস্টোস্টেরল, ডিজিটালিন। ডিজিটালিনটা খুবই ইম্পর্টেন্ট। ডিজিটালিনটা আমরা হার্ট ডিজিজ, দেখো ট্রিটমেন্ট অফ ডিফারেন্ট হার্ট ডিজিজ, ট্রিটমেন্ট অফ হার্ট না, হার্ট ডিজিজ, ঠিক আছে? তাহলে ট্রিটমেন্ট অফ ডিফারেন্ট হার্ট ডিজিজে আমরা এটা ইউজ করি ডিজিটালিন, এটা উপকারী জিনিস। অন্যদিকে কোলেস্ট্রল আমাদের ব্লাডে বেশি হয়ে গেলে প্রবলেম হয়, আর্গোস্টেরল ব্যাকটেরিয়াতে থাকে। এই নামগুলো আমরা যা শিখবো, কোলেস্টেরল, স্টিগমাস্টেরল, আর্গোস্টেরল, বিটা সিস্টোস্টেরল, ডিজিটালিন। ওকে, বাংলায় বলে চুপড়ি আলু, বুঝছো? একটা আলু পাওয়া যায় চুপড়ি আলু নাম, অনেকে গাছ আলুও বলে, মানে গাছে ঝুলে ঝুলে থাকে, এক ধরনের আলু হয়, এটা পার্পেলিয়াম। এই পার্পেলিয়ামের মধ্যে বলা হয় থাকে হাইয়েস্ট অ্যামাউন্ট অফ কোলেস্ট্রল পাওয়া যায়, বুঝছো? তাহলে প্ল্যান্টেও কিন্তু কোলেস্ট্রল পাওয়া যেতে পারে, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে কখন আমরা স্টেরল বলি, স্টেরয়েডকে কখন স্টেরল বলি? যখন একটা স্টেরয়েডের মধ্যে এক বা তার বেশি হাইড্রোক্সিল গ্রুপ চলে আসে, তখন আমরা বলি স্টেরল, ঠিক আছে? তাহলে স্টেরয়েডস এর মধ্যে হাইড্রোক্সিল গ্রুপ চলে আসলে নাম হয়ে যায় স্টেরল। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা চলে যাব আমাদের বডির সেই কোলেস্ট্রলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন আসবেই। আজকালকার দেখবা যে মানুষজন কিন্তু খুব এই কোলেস্ট্রল নিয়ে সচেতন, তাই না? কিটো ডায়েট করছে, এই ডায়েট করছে, সেই ডায়েট করছে, মানে কোনোভাবে ওজন বাড়তে দিবে না। বাট একটু নর্মাল অ্যাক্টিভ লাইফ লিড করলে, রেগুলার যারা দৌড়াদৌড়ি করে, খেলাধুলা করে, ব্যায়াম করে, এবং পরিমিত মানে একটা স্পেসিফিক অ্যামাউন্টের খাবার খায়, মানে খাবার পেলে সেখানে ঝাঁপ দিয়ে একেবারে গলা পর্যন্ত গিলে ফেললাম, একবারে 5 প্লেট কাচ্চি খেয়ে ফেললাম, এই ধরনের অভ্যাস যাদের নাই, তাদের কিন্তু আসলে এত ডায়েট টাইট করা লাগে না, বুঝছো? মানে তোমার জাস্ট মনে রাখতে হবে তুমি বেশি বেশি কার্বোহাইড্রেট খাবা, বাট সেটা অবশ্যই অতিরিক্ত অ্যামাউন্টের না। তারপর এরপরে প্রোটিন খাবা একটু, আর হচ্ছে লিপিড খাবার সবচেয়ে কম। এই অ্যামাউন্ট তুমি মেনটেন করতে পারলে কিন্তু তোমার আসলে হেলদি থাকা সম্ভব। কিন্তু কোনো একটা বেশি বেশি খাওয়া কিন্তু কোনোভাবেই ভালো না। অতিরিক্ত প্রোটিন খেলে কিডনির প্রবলেম হবে, অতিরিক্ত লিপিড খেলে ব্লাডে কোলেস্ট্রল বাড়তে থাকবে, আর এক্সেস কার্বোহাইড্রেট খেলে ওরাও আলটিমেটলি কার্বোহাইড্রেট হিসেবে জমা থাকবে, তার সাথে লিপিড হিসেবেও জমা হবে বডিতে, যেটা আমাদের জন্য আলটিমেটলি কোলেস্ট্রল বাড়াতেই হেল্প করতেছে, তাই না? এই জন্য কার্বোহাইড্রেটও এক্সেস অ্যামাউন্ট খাওয়া যাবে না। এখন চলে আসেন কোলেস্ট্রল নিয়ে আমরা কি পড়বো। আমরা মনে রাখবো টু টাইপস অফ এখানে দেওয়া কোলেস্ট্রল, একটা হচ্ছে এইচডিএল কোলেস্ট্রল। তাহলে এইচডিএল এর মধ্যেই বলা আছে হাই ডেনসিটি লিপোপ্রোটিন, এখানে বলা আছে লো ডেনসিটি লিপোপ্রোটিন। ডেনসিটি লো হওয়ার কারণে লিভারের মধ্যে ও আসলে জমা থাকতে চায় না, ও কি করে খুব সহজেই ব্লাডে বের হয়ে আসে। আর এইচডিএল এর ডেনসিটি খুব বেশি হওয়ার কারণে ওকে জমা করে রাখলে সেখানেই সে বসে থাকে, বুঝছো? মানে লিভারের মধ্যেই সে জমা হয়ে থাকে। এই জন্য এইচডিএলটা লিভারের মধ্যে রেখে দিলে খুব বেশি বাইরে আসে না। ঝামেলাটা হয়েছে বাইরে বেশি আসে কে কে, এলডিএল, লো ডেনসিটি লিপোপ্রোটিন। এই জন্য এই এলডিএলটা যখন বাইরে যাবে, তখন বাইরে ভাসতে ভাসতে সে ব্লাড ভেসেলের দেয়ালে, দেখো ছবিটা খেয়াল করো, ব্লাড ভেসেলের দেয়ালে এমন করে কিন্তু কোলেস্ট্রলের প্ল্যাগ জমাইছে, দেখছো? এগুলোকে আমরা বলি থ্রম্বাস, থ্রম্বোসিস হয়েছে, এটাকে বলে ভেনাস থ্রম্বোসিস। এই যে থ্রম্বাস গুলো হলো, এরা যখন ছুটে যায় এখান থেকে, তাইলেই কিন্তু সে গিয়ে একটা জায়গা ব্লক করে দিতে পারবে, তাই না? অথবা ছুটে যায় নাই, এখানে বাড়তে 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 দেখো লুমেনটা কত ছোট হয়ে গেছে। এই ন্যারো লুমেন দিয়ে এতখানি মাসেলের ব্লাড সাপ্লাই ঠিক মতো হতে পারছে না। তাহলে এই জায়গাটাকে জুম করে আমরা দেখতে পাচ্ছি এখানে, দেখছো? সো কিছুদিনের মধ্যে এখান থেকে কোনো ব্লাড হার্টের এই মাসেলগুলোতে আর আসতে পারবে না। এই কন্ডিশনটা যখন ক্রিয়েট হবে তাকে বলে হার্ট অ্যাটাক, মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা হার্ট অ্যাটাক, বুঝতে পারছো? তাহলে মনে রাখবা এই এক্সেস এলডিএল, সার্কুলেটিং এলডিএল যারা ব্লাডে আমাদের ঘুরে বেড়াচ্ছে, এরাই আমাদের এই হার্ট অ্যাটাক হওয়ার পেছনে মূল অবদানটা রাখছে। এই জন্য এলডিএল খারাপ, তাই না? তাহলে আমাদের মনে রাখতে হবে কি, আমাদের মনে রাখতে হবে ভালোকে এইচডিএল। এখন আর সেখানে ঝামেলা আছে, সেটা হচ্ছে এইচডিএল ভালো, কিন্তু এইচডিএল বেশি থাকে মহিলাদের। এলডিএল খারাপ, এলডিএল বেশি থাকে পুরুষদের। মেয়েরা হয়তো অনেক খুশি হচ্ছে যে ভালোই হয়েছে, ঠিক আছে, এলডিএল পুরুষের ভালো থাকাই উচিত, বেশি থাকাই উচিত, পুরুষরাই তো খারাপ, তাই না? আর ছেলেরা ভাবতেছে হায় হায়, জগতে সবই সুবিধা পাইলাম, এলডিএলটা বেশি পাই গেলাম কেন? ব্যাপারটা হচ্ছে এলডিএল বেশি থাকে বিধায় কিন্তু ছেলেরাই বারবার দেখবা হার্ট অ্যাটাকের শিকার হচ্ছে। লাইক তুমি যদি 10 জন হার্ট অ্যাটাকের রোগী সম্পর্কে খোঁজ নাও তোমার আত্মীয় স্বজনের মধ্যে, 10 জন তো পাবা না, 3-4 জন খুঁজে দেখো, দেখবা যে তুমি মহিলা আসলে পাচ্ছই না, ম্যাক্সিমামই কি মেল, হয় তোমার বাবা, না হয় তোমার দাদা, না হয় তোমার নানা, অথবা চাচা, অথবা অন্য আত্মীয় স্বজন, তাই না? সো এলডিএলটা মেইলে বেশি থাকে।
এই জন্য ঝামেলাটা হচ্ছে। ক্লিয়ার? তাহলে আমরা করোনারি থ্রম্বোসিস নিয়ে কথা বলেছি, আমি আশা করি এটা তোমাকে বুঝাইতে হবে না। এক্সেস অ্যামাউন্ট অফ কোলেস্টেরল ইন ব্লাড ক্যান ব্লক দ্য লুমেন অফ দ্য আর্টারি, আমরা বলেছি। ফিমেল হ্যাজ মোর এইচডিএল দ্যান মেল, এই জন্য ফিমেলদের এই ধরনের কার্ডিওভাস্কুলার ডিজিজের ঝুঁকি একটু কিছুটা হলেও কম থাকছে, ঠিক আছে? তাহলে হাই এইচডিএল ব্লাডে থাকা কিন্তু ভালো। অন্যদিকে হাই এলডিএল ইজ ভেরি ডেঞ্জারাস। এই জন্য আমরা অ্যামাউন্টটা কি বলছি, ব্লাডে এলডিএল থাকা উচিত 100-র কম, কিন্তু এইচডিএল থাকা উচিত 40-এর বেশি। অর্থাৎ 40-এর কম এইচডিএল থাকা মানে এটা খুবই রিস্কি, মিনিমাম হলো 40 তোমার থাকতে হবে। অন্যদিকে এলডিএল 100-এর বেশি থাকা মানে তোমার কিন্তু কয়েকদিনের মধ্যে অ্যাটাক হয়ে যাবে, অবস্থা খুবই খারাপ, বুঝছো? তাহলে এলডিএল থাকতে হবে 100-এর কম, এইচডিএল থাকতে হবে 40-এর বেশি। কনসেপ্টটা মনে রাখো কিন্তু, হ্যাঁ? আচ্ছা, এখন চলে আসো, আমরা এই যে তোমার জন্য এটা দিলাম, বইয়ে পুরো বক্সটা আছে, সেখান থেকে শুধু নর্মাল ভ্যালুটা তুমি শিখবা। আমরা বলি না লিপিড প্রোফাইল, কেউ ধরো আমাদের কাছে যদি আসে অনেক অবেজ, আমার মনে হচ্ছে যে ওনার লিপিড প্রোফাইলটা দেখা দরকার, বিকজ ওনাকে আমি তাহলে সতর্ক করে দিতে পারবো যে আপনি কিন্তু একেবারে হার্ট অ্যাটাকের কাছাকাছি চলে যাচ্ছেন। তা লিপিড প্রোফাইল করে আমরা যদি দেখি টোটাল মানে ট্রাইগ্লিসারাইড টিজি অনেক হাই, তাহলে বুঝবো তার ঝামেলা আছে। এলডিএল অনেক হাই, এইচডিএল অনেক কম, তাহলে বুঝবো যে সমস্যা আছে। টিসি মানে কি বলতো, টোটাল কোলেস্ট্রল, এটা থাকতে হবে 200-র বেশি। তুমি মনে করতে পারো ভাইয়া 200-র বেশি কেন, কোলেস্ট্রল বেশি থাকা তো ভালো না, কিন্তু কোলেস্ট্রলের অনেক গুরুত্বপূর্ণ ফাংশনও তো আমাদের বডিতে আছে, কোলেস্ট্রলের অনেক ইম্পর্টেন্ট রোল আছে না। এই জন্য 200-র কম থাকলে আবার সে তোমার প্রপার ফাংশন করতে পারবে না। এই জন্য মাস্ট বি প্রেজেন্স অফ মোর দেন 200 এই কোলেস্ট্রল, টোটাল কোলেস্ট্রল। অন্যদিকে এইচডিএল এখানে একটু ডিফারেন্ট ওয়েতে বলছে, মোর দেন 145। আসলে আমরা কি মনে রাখবো, আসলে মিনিমাম কত, আমি মিনিমাম রেঞ্জটা তোমাকে লিখে দিচ্ছি, কেমন? মিনিমাম থাকতে হবে মোর দেন 40 মিলিগ্রাম পার ডেসিলিটার, ঠিক আছে? আবার লিখে দিলাম। ওকে, এলডিএল থাকতে হবে লেস দেন 100, টিজি লেস দেন 150, ঠিক আছে? তাহলে আমরা লিপিড প্রোফাইলটা শিখে ফেললাম। ডাক্তার হই বা না হয় আমরা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস শিখে ফেললাম, যে লিপিড প্রোফাইল, ঠিক আছে? আচ্ছা, তাহলে ছেলেরা মন খারাপ করো না, একটু সতর্ক হয়ে চলাফেরা করো। লাল মাংস, সামনে কোরবানির ঈদ আসতেছে, দেখা গেল নানার বাসায় দাওয়াত, অথবা দাদা বাড়ি দাওয়াত, অথবা নিজের বাড়িতেও দাওয়াত, এমন খাওয়া খাইলা গরু খেয়ে তোমার নিজেরই গরু গরু লাগতেছে, তাই না? এই ধরনের খাওয়া দাওয়া করা যাবে না, কারণ কি এত গরু খাইলে কি হবে, কোলেস্ট্রল বেড়ে 7-8 দিনের মধ্যে অ্যাটাক হয়ে যেতে পারে, তাই না? ওকে, এখন চলে আসছি আমরা ডিরাইভড লিপিড, যেটা চলতেছিল, স্টেরয়েড পড়লাম, ডিরাইভড লিপিডের বাকি আছে কি, টারপিন এন্ড রাবার। তো টারপিন এন্ড রাবার, আমরা টারপিন সবাই চিনি, মিন্ট, বুঝছো, পুদিনা বলে না বাংলায়, এই মিন্ট থেকে খুব সুন্দর স্মেল আসে না, এই জন্য কিন্তু এরা অ্যারোমেটিক সাবস্টেন্স হিসেবে ইউজ হয়, মনে রেখো। তুলসী থেকেও, তুলসীর চা পাওয়া যায়, তুলসী টি, তার নিশ্চয়ই এখানে অ্যারোমা আছে, তাই না? আচ্ছা, 10 থেকে 40টা আইসোপ্রিনাইড ইউনিট থাকে টারপিনে। রাবার, তোমাকে মনে রাখতে হবে রাবার গাছের সাইন্টিফিক নাম হেভিয়া ব্রাজিলিয়েন্সিস, হেভিয়া ব্রাজিলিয়েন্সিস। এই যে দেখো একটা রাবার গাছ দেখা যায় ছবিতে, আমাদের যেমন গ্রামে খেজুরের রস ধরার জন্য এখানে হাড়ি পেতে রাখে, তাই না? একইভাবে রাবার ধরার জন্য এরকম ইয়ে পেতে রাখা যায়। আবার আর্টিফিশিয়ালিও রাবার বানানো যায়, ঠিক আছে, ম্যানুফ্যাকচার করা যায় রাবার ম্যাটেরিয়াল দিয়ে। আবার রাবার দিয়ে আমরা টায়ার বানাতে পারি, তো আমরা সবাই জানি বা বুঝি। তো আমরা মনে রাখবো রাবারের মধ্যে 3000 থেকে 6000, 3000 to 6000 আইসোপ্রিন ইউনিট থাকে। বলছি না আইসোপ্রিন ইউনিট কি জিনিস, অনেকগুলো হাইড্রোকার্বন দিয়ে তৈরি একটা স্পেসিফিক স্ট্রাকচার। হেভিয়া ব্রাজিলিয়েন্সিস হচ্ছে গাছের, রাবার গাছের নাম, ঠিক আছে? এর মাধ্যমে আমাদের লিপিড পড়াও কিন্তু শেষ। তাহলে লিপিড পড়া যদি শেষ হয়ে যায়, আমরা লিপিডের ফাংশন তাহলে পড়ে ফেলি। এটা অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু ইনফিনিটি স্টোর আমি দিলাম না, কারণ তুমি অলরেডি বুঝছো। দেখো, এটাও স্টোরড ফুড হিসেবে থাকতে পারে এনিমালে। আমার পেটের মধ্যে চর্বি জমে আছে, তাহলে এটাকে স্টোরড না, পরবর্তী চর্বি ভেঙে এনার্জি আমাকে দিবে না, বলো দিবে। এছাড়া টারপিনরা কি করতে পারে, টারপিনরা অ্যারোমা তৈরি করতে পারে, বলছিলাম না? আচ্ছা, এছাড়া লিপোপ্রোটিন কি করতে পারে, এনার্জি প্রোডাকশন হেল্প করতে পারে, মাইটোকন্ড্রিয়া একটু আগে আমরা পড়ে আসছি, তাই না? ফটোসিনথেসিস। এছাড়া ফটোসিনথেসিস মানে কি, এটা এই প্লাস্টিডের মধ্যেও থাকতেছে। আচ্ছা, তাহলে এনার্জি প্রোডাকশনটা মাইটোকন্ড্রিয়া রিলেটেড, আর ফটোসিনথেসিসে হেল্প করে এটা ক্লোরোপ্লাস্ট রিলেটেড বা প্লাস্টিড রিলেটেড। আচ্ছা, এছাড়া লিপিড সলিউবল ভিটামিন, তুমি এটা মুখস্থ করে ফেলো, অ্যাডেক, অ্যাডেক দিয়ে আমরা মনে রাখতে পারি, ADEK, অ্যাডেক। ওকে, তাহলে বলো কারা কারা ওয়াটার সলিউবল ভিটামিন শিখে ফেললা? তাহলে ওয়াটার সলিউবল ভিটামিন হচ্ছে B and C। তাহলে ওয়াটার সলিউবল ভিটামিন কারা, আর ভিটামিন বি এবং ভিটামিন সি। লিপিড সলিউবল কারা, ADEK। তাহলে বলো তো, কেউ যদি ভিটামিন ডি বেশি খেয়ে ফেলে, এটা কি খারাপ হবে না ভালো হবে? অবশ্যই খারাপ। ভিটামিন এ যদি অতিরিক্ত খেয়ে ফেলে,
কে যদি খেয়ে ফেলে, ই যদি খেয়ে ফেলে, এগুলো কিন্তু খারাপ। কারণ কি জানো, এদেরকে বডি থেকে বের করা যাবে না, কারণ এরা তোমার দেহের বডির চর্বি ও ফ্যাটের মধ্যে গিয়ে অনেক দিন থেকে বসে থাকবে এবং বসে বসে এই টক্সিসিটি ক্রিয়েট করবে, বিভিন্ন অ্যাবনর্মাল ফাংশন করবে। অন দ্য আদার হ্যান্ড, তুমি যদি অনেকগুলো সিভিড ট্যাবলেট খেয়ে ফেলো, ওরা কিন্তু তোমার ইউরিনের সাথে বের হয়ে যাবে, কারণ এটা ওয়াটার সলিউবল, বুঝছো? এই জন্য কিন্তু এই ভিটামিন বি এবং সি কেউ ভুলে বেশি খেয়ে ফেললে কোনো প্রবলেম হয় না, বাট অন্যগুলো খেয়ে ফেললে কিন্তু প্রবলেম হয়। আবার এটা মনে করার কারণে যে এগুলো বেশি খেয়ে ফেললে কেউ মরে যাবে, সুইসাইড করার জন্য এগুলো উপযুক্ত না। সো এগুলো বেশি খেলে কোনো লাভ নাই, বরং নিজের শুধু ক্ষতিই হবে, কষ্ট হবে, হসপিটালে ভর্তি থাকবে, কত পেইন হবে, কি দরকার এগুলো করার, তাই না? এই জন্য দেখবা অনেক সময় আমাদেরকে এমন হয় যে অনেক রোগী আসে, দেখা গেল তাকে কোনো ওষুধ দেওয়ার মতো আর নাই, বিকজ তার কোনো প্রবলেমই নাই। তাকে আমরা বলি, বাবা আপনার আসলে কোনো ওষুধ দরকার নেই। তো সে খুব মন খারাপ করে যে কেমন ডাক্তার, দেখলো একটা ভিটামিন ওষুধ পর্যন্ত দিল না, এতগুলো টাকা দেখাইতে আসছি, খুবই দুঃখজনক। কিন্তু ভিটামিন ওষুধ কি আসলে ফ্রি খাওয়ার জিনিস বলো তো? অথবা মন ভালো না, খারাপ লাগতেছে, আমি আধা গ্লাস ভিটামিন সিরাপ খেয়ে ফেললাম, এটা কি উচিত? না, বিকজ দেয়ার আর সাম লিপিড সলিউবল ভিটামিনস, যারা তোমার বডিতে অতিরিক্ত পরিমাণে হয়ে গেলেই ইট উইল ক্রিয়েট সাম প্রবলেমস। ঠিক আছে, তারা সুন্দর জিনিস শিখে নিলা, এখন থেকে আর ভিটামিন ওষুধ খাওয়ার জন্য আগ্রহ দেখাবা না। ওকে, সো দিজ আর দ্য ফাংশনস অফ লিপিড। আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে দেখি, হুইচ ভিটামিন ইজ সলিউবল ইন ওয়াটার। আর কি বলতে হবে? তাহলে অ্যাডেকের বাইরে কে আছে? বি কমপ্লেক্স। হুইচ ক্রিয়েটস ফ্র্যাগ্রেন্স ইন প্ল্যান্ট? কে? টার্পিনয়েড। তাহলে দেখো এই ধরনের কোশ্চেন পরীক্ষায় আসে, পানির মতো সহজ। তাহলে একটু পড়াশোনা যে করবে তার জন্য কিন্তু আর কোনো প্রবলেম নেই। তাহলে আমরা এনজাইমে যাব, তার আগে আমাদের পরবর্তী পোল আমরা এখন দিব। ঠিক আছে, তাহলে আমি তোমার জন্য পোল ক্রিয়েট করছি, তুমি উত্তর দাও। পোল 5 আমি পোল লঞ্চ করে দিলাম। Which one is not an example of simple lipid? সিম্পল লিপিড মনে আছে তো? আর বাকিদেরকে বলছিলাম, একটা গ্রুপকে বলছি কনজুগেট, আর বলছি ডিরাইভড। দেখেন রাবার তো একটা ডিরাইভড লিপিড, ওয়াক্স একটা সিম্পল লিপিড, অয়েল একটা সিম্পল লিপিড, ফ্যাট একটা সিম্পল লিপিড। তাহলে সিম্পল লিপিড না কে? এই প্রশ্ন সবার পারা উচিত ছিল না বলো? সবার পারা উচিত ছিল, কিন্তু দেখো 86% কারেক্ট অ্যান্সার দিতে পেরেছে, দ্যাট ইজ রাবার। এটা হচ্ছে সিম্পল লিপিড না। তাহলে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন এমন হয়, একটু সিনসিয়ারলি কোশ্চেনের দিকে না তাকালেই কিন্তু আমরা প্রশ্নের টোনটা ধরতে পারি না, তখন একটা ভুল উত্তর করে বসে থাকি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা আর একটা কোশ্চেন বলে বাকি আছে, যেটা আমরা এনজাইম পড়ার পরে পড়বো। তো এনজাইমরে কিন্তু আমরা প্রভাবকও বলি, তাই না, ক্যাটালিস্টও বলি। তাহলে যে ব্যক্তি প্রোটিন পড়ছে তার কত এনজাইম পড়া আসলে শেষ, কারণ কি এনজাইমরাও আসলে প্রোটিন, তাই না? তাহলে এখন আমরা কয়েকটা স্পেসিফিক ফিচার শিখবো যেটা প্রোটিনের মধ্যে আমরা পড়ি নাই। একটা হচ্ছে এনজাইমস, এরা একটা বিক্রিয়ায় প্রেজেন্ট থেকে, একটা রিয়াকশনে প্রেজেন্ট থেকে, তাহলে তারা কিন্তু এক্সেলারেট করতে পারে রেটকে, হয় বাড়ায় দিতে পারে বা কমায় দিতে পারে, তাই না? এন্ড একটা অপটিমাম পিএইচ ছাড়া সে কাজ করতে পারে না। 6 to 9, 6 এর নিচে নেমে গেলে এনজাইম কাজ করতে পারে না, 9 এর উপরে উঠে গেলে কাজের রেট এত কমে যায় যে কাজ না করার মতো অবস্থা হয়। দে আর হিট ল্যাবাইল। ওকে, হিট ল্যাবাইল, হিট স্পেসিফিক। আচ্ছা, তো ডাজন্ট চেঞ্জ রিয়াকশন ইকুইলিব্রিয়াম। ওকে, তো রিয়াকশন ইকুইলিব্রিয়ামে কোনো ইয়া করে না, শুধু স্পিড আপ রিয়াকশনটা কি করে? স্পিড আপ করে। আচ্ছা, এটা কিন্তু ক্যাটালিস্ট পড়তে গিয়ে তোমরা কেমিস্ট্রিতেই পড়ে ফেলছো, একই কাহিনী। অলমোস্ট অল এনজাইমস আর ওয়াটার সলিউবল। কিছু যেখানে লিপিড আছে সেখানে তো ওয়াটার সলিউবল হবে না, তাই না? এবং আলটিমেটলি এনজাইমস আর স্পেসিফিক, অর্থাৎ একটা এনজাইমকে দিয়ে তুমি চাইলে সব কাজ করাতে পারবা না, সে স্পেসিফিক একটা ফাংশনই করবে। এন্ড এনজাইমরা আসলে কি? প্রোটিন। এনজাইমরা স্ট্রাকচারালি আসলে প্রোটিন। সো সব জিনিস আমরা আরেকবার পড়ে ফেললাম। এখন চলে আসি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা, আমরা মনে রাখবো এনজাইমও কিন্তু প্রোটিনের মতো সিম্পল হতে পারে, আবার কনজুগেটেড হতে পারে। আমরা কি দেখছিলাম, যদি একটা প্রোটিন ব্রেকডাউন করে প্রোটিন ছাড়া কিছুই না পাওয়া যায়, তাকে আমরা কি বলি? সিম্পল প্রোটিন। একইভাবে একটা এনজাইমের মধ্যে প্রোটিন ছাড়া কিছুই নাই, তাকে তুমি কি বলবা? সিম্পল এনজাইম। আবার একটা এনজাইমের মধ্যে প্রোটিন প্লাস নন প্রোটিন সাবস্টেন্স আছে, তাকে বলবো তুমি কনজুগেটেড প্রোটিন। এই কনজুগেটেড প্রোটিনের এই বক্সটা, এটা ভর্তি পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আমরা কি শিখবো? একটা কনজুগেটেড প্রোটিনের দুইটা কম্পোনেন্ট, যেটা প্রোটিন পার্ট তার নাম অ্যাপো এনজাইম। প্রোটিন পার্টের নাম কি? অ্যাপো এনজাইম। যেটা নন প্রোটিন পার্ট তার নাম প্রস্থেটিক গ্রুপ। প্রস্থেটিক গ্রুপ। এখন নন প্রোটিন ঠিক আছে, বাট প্রস্থেটিক গ্রুপটা কি কি হইতে পারে নন প্রোটিনের মধ্যে? একটা হতে পারে অর্গানিক সাবস্টেন্স, একটা হতে পারে মেটাল অথবা ইনঅর্গানিক। মেটাল অথবা ইনঅর্গানিক। আর ইনঅর্গানিক মানে কি? ডিফারেন্ট আয়নস, তাই না?
তো এমন যদি হয় তাকে তুমি বলবা কোফ্যাক্টর। আর মনে রাখবা এই কোফ্যাক্টরটা প্রিভিয়াসলি মানে এর আগে এদেরকে বলা হয়তো অ্যাক্টিভেটর। তাহলে প্রিভিয়াসলি নোন অ্যাজ অ্যাক্টিভেটর। তাহলে আমি তোমাকে আরেকবার পুরোটা বলে দিচ্ছি। একটা এনজাইম তুমি হাতে নিলা বা নিয়ে দেখলা কি এটা কনজুগেটেড, মানে তার প্রোটিন অংশ আছে, নন প্রোটিন অংশ আছে। তাহলে প্রোটিন অংশকে তুমি বললা অ্যাপোএনজাইম, নন প্রোটিন পার্টকে বললা প্রস্থেটিক গ্রুপ। এখন তোমার মাথায় কোশ্চেন জাগলো প্রস্থেটিক গ্রুপটা তাহলে কি হিসেবে আছে? এটা ইট মে বি অর্গানিক কম্পোনেন্ট, তখন তাকে আমরা বলবো কোএনজাইম। মানে এনজাইম হইতে হলে অর্গানিক হওয়া লাগবে, সোজা কথা। কোএনজাইমের মধ্যে কিন্তু অর্গানিক আর প্রোটিনটাও তো অর্গানিক, তাই না? তাকে আমরা বলছি অ্যাপোএনজাইম। অন্যদিকে যেখানে অর্গানিক না, দেখা গেল মেটাল, দ্যাট ইজ কোন একটা আয়ন, দ্যাট ইজ ইনঅর্গানিক কোনো কম্পোনেন্ট, তাকে আমরা বলবো কোফ্যাক্টর। তাহলে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, বিভিন্ন উল্টায় পাল্টায় আসবে। তুমি কনসেপ্ট মাথায় সেট করে নিলে আর কোনো প্রবলেম নাই। নন প্রোটিন পার্ট ইজ নোন অ্যাজ প্রস্থেটিক গ্রুপ, ইট মে বি অর্গানিক, if organic then known as coenzyme, if inorganic known as cofactor, previously which was known as activator। ঠিক আছে, এখন চলে আসি আমরা এনজাইমের মেকানিজম অফ অ্যাকশনের কটা থিওরি আছে। তো অন্যান্য থিওরিগুলো ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট কোনটা জানো? এই লক অ্যান্ড কি থিওরি। লক অ্যান্ড কি থিওরি তোমরা এখানে দেখতে পাচ্ছ কি, এটাও কিন্তু এমিল ফিশার। তোমাদের কি ফিশারের নাম মনে আছে? অ্যামাইনো অ্যাসিডের মধ্যে আমরা পড়ছিলাম। তাহলে লক অ্যান্ড কি মেকানিজমে কি কি বলছে? এইটা একটা এনজাইম, এনজাইমটার একটা অ্যাক্টিভ সাইট থাকবে, এই অ্যাক্টিভ সাইটটাই সাবস্ট্রেটের গায়ে কানেক্টেড হইতে হবে। আদারওয়াইজ অ্যাক্টিভ সাইটে যদি সাবস্ট্রেট অ্যাড না হইতে পারে তাহলে রিঅ্যাকশন পসিবল না। তাহলে দেখো সাবস্ট্রেটটা কিন্তু অ্যাক্টিভ সাইটে কানেক্টেড হয়েছে। অন্যদিকে দুইটা সাবস্ট্রেট নিজেদের মধ্যেও কানেক্টেড হয়েছে, দেখছো? তাহলে দুইটা সাবস্ট্রেট নিজেদের মধ্যেও কানেক্টেড হয়েছে, আবার অ্যাক্টিভ সাইট গুলো, এনজাইমের অ্যাক্টিভ সাইট গুলো সাবস্ট্রেটে কানেক্টেড হয়েছে। রেজাল্টটা কি দাঁড়াইলো? এনজাইমটা আনচেঞ্জড, বাট দুইটা নতুন প্রোডাক্ট পাওয়া গেল। ওকে, এই জন্য এনজাইমকে আমরা ক্যাটালিস্ট বলছি, যে রিঅ্যাকশন শেষে নিজে আনচেঞ্জ থাকে বাট দুইটা নতুন প্রোডাক্ট সে বানায় দেয়। ক্লিয়ার? তাহলে দুইটা সাবস্ট্রেট এখানে কানেক্টেড হয়েছিল, তাদের সাথে যুক্ত হয়েছিল এনজাইম, দেন এটাকে বলছি এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স। দেন আলটিমেটলি দুইটা নতুন প্রোডাক্ট পাওয়া গেল যেটা সাবস্ট্রেট থেকে ভিন্ন, অর্থাৎ সাবস্ট্রেটটা পরিবর্তিত হয়ে চেঞ্জড হয়ে দুইটা নতুন প্রোডাক্ট তোমাকে দিল। তাহলে এই যে নির্দিষ্ট জায়গায় বা ফিক্সড একটা জায়গাতেই এটা অ্যাটাচ হইতে হয়েছে। যেমন আমাদের বাসায় তালা থাকে না, লক, এটা যদি আমরা একটা স্পেসিফিক চাবি দিয়ে না খুলি তাহলে এটা খুলবে? বলো, খুলবে না। তা আবার ওই নির্দিষ্ট জায়গায় চাবিটা না দেয় তাহলে খুলবে? খুলবে না। এই জন্য এটাকে বলছে লক অ্যান্ড কি থিওরি, লক অ্যান্ড কি থিওরি। ওকে, ফ্যাক্টরস অফ মেকানিজম অফ এনজাইম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইনফিনিটি স্টার, আমাদের খুব ভালো করে শিখতে হবে। টেম্পারেচার 35 to 40 ডিগ্রি, এটা বলে অপটিমাম টেম্পারেচার ফর এনজাইম অ্যাকশন। তাহলে 35 এর নিচে নামলে এনজাইমের ফাংশন কমে যাবে, 40 এর উপরে উঠলে এনজাইমের ফাংশন কমে যাবে, এটা বলে অ্যাবসলিউট টেম্পারেচার, অ্যাবসলিউট টেম্পারেচার। পিএইচ দেখো এখানে সিরিয়ালে দেওয়া হয়েছে কম থেকে বেশির দিকে, আমরা কি মনে রাখবো? আমরা মনে রাখবো পিকাট, ঠিক আছে, PICUT। দেখো পেপসিন, ইনভার্টেজ, সেলোবায়োজ, ইউরিয়েজ, ট্রিপসিন। তাহলে এতে কি হয়ে গেল? 2.0 থেকে আলটিমেটলি কতর মধ্যে লিমিটেড হয়ে গেল? 8। তাহলে এখন দেখো আমরা শিখে ফেললাম সবার কম যে, সরি 20 লিখে ফেলছি আমি ভুলে, সবার কম যে সে কি করছে? সে কিন্তু কতটুকু? 2। কত পিএইচে কাজ করে? 2। দেখছো? তাহলে এভাবে করে কম থেকে বেশির দিকে আমরা আগাতে পারবো, খুব সহজেই পিকার দিয়ে মনে রাখা যায়। এটা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এছাড়া আমরা দেখতে পাচ্ছি মেটাল, এই যে কিছু অ্যাক্টিভেটর পাওয়া গেল। তাহলে ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, কোবাল্ট, নিকেল, এরা ইনক্রিজ করে রেট, এই জন্য এদেরকে বলে অ্যাক্টিভেটর। ইনহিবিটর কারা? আমরা মনে রাখবো ইনহিবিটর হচ্ছে AZC। তাহলে সিলভার, জিঙ্ক, কপার, তাই না? সিলভার, জিঙ্ক, কপার, দে ক্যান ডিক্রিজ এনজাইম অ্যাক্টিভিটি। তাহলে এরা হচ্ছে ইনহিবিটর, এদেরকে কি বলা হবে? ইনহিবিটর। বলবে নিম্নের কোনটি এনজাইমের কাজের হার কমায়, বা হুইচ ওয়ান ইজ রিলেটেড উইথ ডিক্রিজিং দ্য ফাংশন অফ এনজাইম। তাহলে মনে বুঝতে হবে কি চাচ্ছে, ইনহিবিটর কারা চাচ্ছে। আর অ্যাক্টিভেটর আমরা এখন কাদেরকে অ্যাক্টিভেটর বলি? এদেরকে বলি। অর্থাৎ এরা কি করতেছে? এনজাইমের ফাংশন বাড়ায় দিচ্ছে। ঠিক আছে, এছাড়া ওয়াটার লাগবে, কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেট, এনজাইম এন্ড প্রোডাক্ট ঠিক মতো থাকতে হবে, তিনটার কনসেন্ট্রেশন উপর ডিপেন্ড করবে। অ্যাক্টিভেটর এন্ড ইনহিবিটর ক্যান অল্টার দ্য রিঅ্যাকশন, আমরা মাত্রই যাদের এক্সাম্পল জানলাম, এগুলো যে ফ্যাক্টরস এফেক্টিং মেকানিজম অফ এনজাইম। এখন চলে আসি আমরা কিছু স্পেসিফিক এনজাইমের নাম। আমরা
তোমাদের বইয়ে খুব সুন্দর করে মার্ক করা আছে, তুমি পড়বা। সেলুলেজ থেকে আমাদের তেমন কিছু মনে করার দরকার নেই, এটা হাইড্রোলাইজ করলে আমরা সেলোবায়োস পাবো, মনে আছে তো? সেলুলোজের মধ্যে সেলোবায়ো, এই জন্য এরা কি বিটা ডি, মনে আছে তো? আমি আবার বলে দিলাম, বিটা ডি গ্লুকোজের পলিমার। আচ্ছা, অন্যান্য ফাংশন গুলো ইম্পর্টেন্ট না একদমই। আর বিটা সেলুলেজ এটা কি আমাদের বডিতে আছে? আমাদের বডিতে নাই, এই জন্য আমরা এটা কি করতে পারি না, আমরা এই সেলুলোজ ধরনের খাবারগুলোকে আমরা ডাইজেস্ট করতে পারি না। এছাড়া আর একটা ইম্পর্টেন্ট যদি কোনো অংশ যায়, প্রোটিয়েজ এবং ক্যাটালেজ, এর মধ্যে প্রোটিয়েজটা একটু ইম্পর্টেন্ট। তুমি মনে রাখবা, প্রোটিনের উপরে কাজ করে তাই নাম কি? প্রোটিয়েজ। প্রোটিনের উপরে কাজ করে তাই নাম হচ্ছে প্রোটিয়েজ। তাহলে এবং এর একটা ইম্পর্টেন্ট রোল আমরা এখান থেকে মনে রাখবো, ইউজড অ্যাজ কন্ট্রোল অফ ব্লাড ক্লটিং। তাহলে আমরা ব্লাড ক্লটিং কন্ট্রোল করার জন্য আমরা কিছু সাবস্টেন্স ইউজ করি যারা আসলে প্রোটিয়েজ টাইপ অফ এনজাইম, এটা আমরা মনে রাখতে পারি। ক্যাটালিস্টটা গত সপ্তাহে আমরা পড়েছি, পারক্সিজম, মনে আছে? পারক্সিজমের ক্ষেত্রে দেখাইছিলাম যে পারক্সিজমের মধ্যে ক্যাটালিস্ট থাকে, সে হাইড্রোজেন পারক্সাইডকে ভেঙে কি করে, পানি এবং অক্সিজেন বানায়, তাই না? তাহলে এই ক্যাটালাইজ এনজাইম এটা রিমুভ হাইড্রোজেন পারক্সাইড ফ্রম মিল্ক বিফোর চিজ প্রোডাকশন, দেখছো? তাহলে চিজ শিল্পে এটা কিন্তু ইউজ আছে। এবং রাবার, ল্যাটেক্স থেকে রাবারের একটা কাঁচামাল, সেখান থেকে রাবার তৈরি করতেও এটা কাজে লাগে। ওকে, এমন কি অনেক মেয়েরা কিন্তু কন্টাক্ট লেন্স ইউজ করে, দেখবে এমনিতে তার চোখ কালো, কিন্তু বিয়ের অনুষ্ঠানে গেছে তার চোখ সাদা হয়ে গেছে, তুমি বল হাই হাই এটা কেমন চোখ, আসলে এখানে সে কি করছে, হোয়াইট কন্টাক্ট লেন্স ইউজ করছে, তাই না? এই কন্টাক্ট লেন্সটা ক্লিন করতে আমরা ক্যাটালাইজার সলিউশন ইউজ করি, বুঝছো? আচ্ছা, যদিও কন্টাক্ট লেন্স ইউজ করতে আমরা কিন্তু উৎসাহিত করি না, আমরা ডক্টররা বলি এটা ইউজ না করাই ভালো, কারণ এটা থেকে অনেক অ্যালার্জিক রিয়াকশন হয়ে চোখে অনেক সময় পার্মানেন্ট কোনো ক্ষতিও হয়ে যেতে পারে। অ্যামাইলেজ, অ্যামাইলেজ অ্যানাদার ইম্পর্টেন্ট এনজাইম। আমরা অ্যামাইলোজ থেকে অ্যামাইলেজ মনে রাখতে পারি, তাহলে সে কার উপরে কাজ করবে, কার্বোহাইড্রেট, তাই না? তাহলে এখন ধরো একটা ব্যক্তির প্যানক্রিয়াস নষ্ট হয়ে গেছে, প্যানক্রিয়াসে ইনফেকশন হয়ে নষ্ট হয়ে গেছে, তার প্যানক্রিয়াস থেকে অ্যামাইলেজ আসবে না, তখন আমাদের কি করতে হবে, এটাকে বলে প্যানক্রিয়াটিক, এই দেখো প্যানক্রিয়াটিক এনজাইম রিপ্লেসমেন্ট থেরাপি। অর্থাৎ আমরা প্যানক্রিয়াস থেকে যে এনজাইমগুলো হয় তার মধ্যে অ্যামাইলোজও আছে, তাহলে অ্যামাইলেজ যেহেতু কাজ করে না, প্যানক্রিয়াস নষ্ট, তাই তাকে, এই ব্যক্তিকে আমরা অ্যামাইলেজ ঔষধ খাওয়াই দিব, বুঝছো? এটা হচ্ছে প্যানক্রিয়াটিক এনজাইম রিপ্লেসমেন্ট থেরাপি, এটা দেখে ভয় পেয়ে যেও না, অত কঠিন জিনিস না। জাইমেসটা তোমাদের খুব ভালো করে পড়তে হবে, বিকজ তোমার কেমিস্ট্রিতে আছে, কারণ এটা কি তৈরি করতে কাজে লাগে, অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল আর কার্বন ডাই অক্সাইড তৈরি হয়ে যায়, তাই না? কাকে ফার্মেন্ট করে, ইস্টকে ফার্মেন্ট করে। সো জাইমেস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যালকোহল প্রোডাকশনে এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। ভাই অ্যালকোহল তো আমি খাই না, এত ইম্পর্টেন্ট কেন? অ্যালকোহলের উপরে ডিপেন্ড করে পৃথিবীতে অনেক টাকা পয়সা আয় রোজগার হয়, তো এটা অনেক ইম্পর্টেন্ট। ওকে, ইউজেস অফ এনজাইম কন্টিনিউ করতেছি আমরা। ইউরোবাইলেজ, ক্লাসে শুরুতে একটা কথা বলছিলাম না যে ক্লিনিক্যাল ইম্পর্টেন্স যেগুলোর বেশি, মনে করো মেডিকেল ভর্তি পরীক্ষায় বেশি আসবে, তাহলে দেখো ব্লাড ক্লটকে তুমি যদি মেল্ট করতে চাও তাইলে ইউরোবাইলেজ লাগে। আসলে ইউরোবাইলেজ নাম না, এটা অনেক নামে পাওয়া যায়, যেমন স্ট্রেপ্টোকাইনেজ বা ইত্যাদি, তোমাদের এগুলো লাগবে না। ধরো একটা লোক স্ট্রোক নিয়ে আমাদের কাছে আসছে, ব্রেইন স্ট্রোক, কিছুক্ষণ আগে প্রবলেম হয়েছে, আমরা তাকে তখন এই ইউরোবাইলেজ জাতীয় ওষুধ দিয়ে তার ব্রেইনের মধ্যে যে একটা ক্লট ফর্ম হয়েছে ওটা ডিজলভ করে দিতে পারি। আবার একটা লোক আসলো কিছুক্ষণ আগে হার্ট অ্যাটাক হয়েছে, খুব বেশি সময় হয় না, 2 ঘন্টা বা 2.5 ঘন্টা, আমরা তাকেও কিন্তু করোনারি ভেসেলের মধ্যে যে ক্লট হয়েছে সেটা রিমুভ করার জন্য ইউরোবাইলেজ দিতে পারি। রেনিন, এটা চিজ তৈরিতে ইউজ হয়, এটা ইম্পর্টেন্ট না বেশি। ট্রিপসিনটা খুব ভালো করে মনে রাখবো, বাট কারণ কি জানো, তোমরা অনেকেই জানো হয়তো যে ক্যাটারাক্ট একটা ডিজিজ ওল্ড এজে হয়, দ্যাট ইজ আমাদের হিউম্যান চোখের যে ন্যাচারাল লেন্স সেখানে একটা প্রোটিন কোট বা একটা হোয়াইটিশ আবরণ পড়ে যায়, যেটা ওই লেন্সের ট্রান্সপারেন্সিটিকে নষ্ট করে দেয়। তো আমরা অপারেশন করে এখন পুরানো লেন্সটা বা বডির লেন্সটাকে ফেলে দিয়ে নতুন লেন্স ঢুকাই দিই ওখানে, ওকে? এটাকে বলে ক্যাটারাক্ট সার্জারি। ওই ক্যাটারাক্ট সার্জারি করার জন্য একটা সময় লেন্সটাকে ডিজলভ করার জন্য, লেন্সের উপরের কাভারিং সহ ডিজলভ করার জন্য ট্রিপসিন ইউজ হইতো বা এখনো ইউজ হয়। এটার আবিষ্কারক ডক্টর জোসেফ স্পিনা, এটা মনে রাখতে হবে। উনি দেখাইছেন যে ট্রিপসিন আমরা ইউজ করতে পারি ক্যাটারাক্ট সার্জারিতে, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? লাইপেজ, নামের মধ্যে বলা আছে সে লিপিডের উপরে কাজ করে, লিপিড। তাহলে তুমি চিন্তা করো এই লাইপেজটা অনেক বেড়ে যাবে যদি আমাদের পেটের মধ্যে কোনো প্রবলেম হয়, যেমন অগ্নাশয় বা প্যানক্রিয়াসে প্রবলেম হয়। তো এই লাইপেজটা তখন আমরা টেস্ট করতে দেই যে সিরাম লাইপেজ করায় নিয়ে আসেন, দেখো ডিটারমাইন ডিফারেন্ট প্যানক্রিয়াটিক ডিজিজ। তাহলে অনেক প্যানক্রিয়াসের রোগে লাইপেজের পরিমাণ বেড়ে যায়, ঠিক আছে? এছাড়া ওই যে বললাম লাইপেজ ইউজ হবে লিপিড রিলেটেড জায়গায়, তাহলে কার্ড অ্যান্ড চিজ ইন্ডাস্ট্রিতে লাইপেজের ইউজ আছে, সেগুলোকে তুমি এমনিই পারবা, বুঝছো? আচ্ছা, তো এত ইম্পর্টেন্ট না জিনিসগুলো, কিন্তু যেটা যেটা বললাম এই কথাগুলো মনে রাখলেই কাজ সহজ হয়ে যাবে। তাহলে আমরা লাস্ট পোলে চলে যাব, তার আগে
আমাদের বোধহয় একটা কোশ্চেন ছিল, বলো হুইচ অফ দ্য ফলোইং ইজ নট রিলেটেড টু কারেক্ট ফাংশন অফ এনজাইম। চ্যাট বক্সে আবারও আমাকে লিখে দাও কোনটাকে আমরা বলতে চাচ্ছি যেটা এনজাইমের ফাংশনের সাথে রিলেটেড না। তারপরে উত্তর দাও। একটা পোল আমি লঞ্চ করে দিয়েছি, আগে চ্যাট বক্সের উত্তরটা নিয়ে নেই। অনেকেই উত্তর দিচ্ছে। দেখো আমরা যদি একটু টেকনিক্যাল হই, এখানে অনেক সময় ডাবল আনসার থাকতে পারে পরীক্ষায়, ইউজুয়ালি ডাবল আনসার থাকে না খুব বেশি। সবাই বলছো ডি, টাইম 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 টাইম, আমার মতো এটাই উত্তর, কিন্তু মেরিট্রিক্সে হয়তো প্রেশারের কথাও বলা আছে, কিন্তু এটা আসলে একটা উত্তরই হওয়া উচিত। কারণ কি জানো, এনজাইম তো একটা প্রভাবক, তোমরা জানো ডিফারেন্ট টাইপ অফ ক্যাটালিস্ট ডিফারেন্ট প্রেসারে কাজ করে, বুঝছো? তো প্রেসারটা আমাদের বায়োলজিতে উল্লেখ করা হয় না, এই জন্য এটা মনে করার কারণে যে প্রেসার এখানে বলা যাবে না। বেসিক্যালি এখানে টাইমটাই হওয়া উচিত আনসার। ওকে, আচ্ছা, তো দুইটা আনসার যদি থাকে তাহলে সেটা বায়োলজি পার্সপেক্টিভ থেকে বলা হয়েছে। ক্লিয়ার? থ্যাংক ইউ সো মাচ যারা পারফর্ম করলো। এবার পোলের আনসার দাও। আচ্ছা, অনেকে দিয়ে ফেলছে, আমরা দেখতে পাচ্ছি 85% কারেক্ট আনসার এখানে। আমি তোমাদেরকে পোলটা দেখাই দিচ্ছি, আমাদের লাস্ট পোল যেটা ছিল। বলা হয়েছিল হুইচ ওয়ান ইজ আ কম্পোনেন্ট অফ এনজাইম। দেখো তোমরা কি করে মনোস্যাকারাইড লিপিড এগুলো আনসার করলা বলো তো? এগুলো সবই হচ্ছে শুধু শুধু আর কি। তাহলে প্রোটিন, আমরা জানি যে কম্পোনেন্ট অফ এনজাইম মানে কি আসবে? কম্পোনেন্ট অফ এনজাইম মানে কি আসবে? প্রোটিন আসবে, ঠিক আছে? কারণ এনজাইমরা আসলে প্রোটিন, ঠিক আছে? তো থ্যাংক ইউ সো মাচ। এবং এর মাধ্যমে আমাদের কিন্তু এই স্লাইড রিলেটেড যে আলোচনা বা অংশ সেটা আমরা শেষ করে ফেললাম। এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের মার্ক যে বই আছে সেটা একটু দেখবো। এটা দেখার সুবিধা কি, আমার কাছ থেকে শোনার পরে তুমি যখন নিজে আজকে রাতে বা আজকে বিকেলে আবার এটা খুলবা, তখন দেখবা যে তোমার কিন্তু আসলে এই জায়গাটায় মানে আমার কথাগুলো কানের মধ্যে রয়ে গেছে, যে ভাইয়া বলছিল এই জায়গাটা বেশি এমফাসাইজ দিতে হবে, এখান থেকে এইভাবে প্রশ্ন আসে। আর কয়েকটা কনসেপ্টও কিন্তু আমরা স্লাইডে রাখি না, যেটা আমরা বই থেকে দেখবো এই জন্য। ওকে, তাহলে চলো শুরু করা যাক। আমরা এখন মার্ক বুকে যাব, তোমরা সবাই থাকবা, আমি আশা করি কেউ যাবা না। আচ্ছা, তুমি তুমি গেলে তো তোমারই লস, তাই না? টাকা দিয়ে কোচিং করে তো কেউ অর্ধেক ক্লাস করবে না। আচ্ছা, এখন আমরা চলে আসি সেল কেমিস্ট্রি। এটার কি কি বাদ পড়ে গেল বা কি কি আমরা দেখানো হয় না, ওটা আমরা একটু দেখানোর চেষ্টা করব। আমরা কার্বোহাইড্রেট বলছিলাম, সব কথা এখানে বলা হয়ে গেছে। হাইড্রেটস অফ কার্বন, দেখো অনেকেই বলছিল ভাই ক্লাসিফিকেশনটা আবার বলেন, আবার তো বলবো, এই জন্যই তো আমি বারবার বলি নাই, তাই না? তাহলে ক্লাসিফিকেশন অফ কার্বন আমরা বলছি অ্যাকর্ডিং টেস্ট, সুগার নন সুগার, অ্যাকর্ডিং টু রিডিউসিং ক্যাপাসিটি, রিডিউসিং সুগার, নন রিডিউসিং সুগার, তাই না? যার মধ্যে ফ্রি এলডিহাইড বা কিটোন গ্রুপ থাকবে সে রিডিউসিং সুগার হবে, যেটা থাকবে না সে নন রিডিউসিং সুগার, ঠিক আছে? হাইড্রোলাইসিসের বিহেভিয়ার অনুযায়ী আমরা কি পাচ্ছি? মনো, অলিগো, পলি। তোমাদের এই বইটাতে অলিগোর মধ্যে ডাই স্যাকারাইড নিয়ে আসছে, আমি বলছি এইভাবে পড়া যাবে না, পড়তে হবে কি মনো, ডাই, অলিগো, পলি, যেভাবে আমরা স্লাইডে দেখাইছি। ওকে, আচ্ছা, তাহলে এক্সাম্পল কোনগুলো লাগবে সেটা কিন্তু স্লাইডে বলা আছে। আমরা দেখছিলাম না একটা ট্রায়োজের এক্সাম্পল, দেখছো? 3টা কার্বন, 1 2 3, 1 2 3, একটা এলডিহাইড একটা কিটোন, কিন্তু এরা কিসের এক্সাম্পল? ট্রায়োজ। আচ্ছা, এছাড়া অন্যান্য এক্সাম্পল গুলো আমাদের স্লাইডে যা আছে তাই, এখানে তেমন কিছু নেই। এখানে দেখো পলিস্যাকারাইড মানে কি, একটা পর একটা চেইন ফর্ম করছে, কিন্তু এখানে কিন্তু কোনো ব্রাঞ্চ হয় নাই। পলিস্যাকারাইড গুলোর মধ্যে কার ব্রাঞ্চ আছে ব্রাঞ্চ নাই সেটা আমরা দেখবো। এখানে একটু খেয়াল করো, এটা রাইবোজ, ডিঅক্সিরাইবোজ। তুমি 2 নাম্বার কার্বনে তাকাও, এটা হচ্ছে নাম্বার 2 কার্বন, এখানে হাইড্রোক্সিল আছে, এটা এই জন্য রাইবোজ বা অক্সিরাইবোজ। এটা নাম্বার 2 নাম্বার কার্বনে হাইড্রোক্সিল নাই, এই জন্য এটা ডিঅক্সি। আমরা বলছিলাম ডিঅক্সি মানে উইদাউট অক্সিজেন, মনে করে দেখো এই কথা আলোচনা হয়েছিল। সো রাইবোজ ডিঅক্সিজের ডিফারেন্সটা মেইনলি কোথায়? ওই নাম্বার 2 কার্বন। এন্ড এই কেমিক্যাল ফর্মুলা একটা অক্সিজেন এখানে বেশি দেখা যাচ্ছে, এখানে একটা কম দেখা যাচ্ছে, এই কারণে, তাই না? আচ্ছা, গ্লুকোজ সম্পর্কে আমরা সবকিছু পড়ছি, এভরিথিং। আমরা বলছিলাম ডি এন্ড এল, মনে আছে তো? এটা ডি কারণ এটা 5 নাম্বার কার্বনের ডানে হাইড্রোক্সিল, 5 নাম্বারের বামে হাইড্রোক্সিল, ঠিক আছে? আমরা গ্লুকোজ দেখছে, বলছিলাম পাইরানোজ স্ট্রাকচার, কারণ কি জানো? 1 2 3 4 5, তো 5টা কার্বনই আলটিমেটলি 5টা কার্বনে দেখা যাচ্ছে রিং এর মধ্যে থাকে, এই জন্য বলা হয় পাইরানোজ। আর ফ্রুক্টোজে একটা কার্বন বাইরে চলে যায়। আচ্ছা, ফ্রুক্টোজের ছবি যদি আমরা পাই, এই যে দেখো 1 2 3 4, দেখছো 5 নাম্বার কার্বনটা আলাদা, এই জন্য বলছে ফিউরানোজ। বলছিলাম ফ্রুক্টোজের ফ আর ফিউরানোজের এফ মনে রাখবো আর কি, ঠিক আছে? আচ্ছা, অন্যান্য জিনিস আমরা পড়াই ফেলছি, গ্লুকোজ ফ্রুক্টোজের ডিফারেন্স আমরা যা জানি তাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আমরা দেখতে পাচ্ছি একটা গ্লাইকোসাইডিক বন্ড, দেখছো? কার্বন অক্সিজেন কার্বনের বন্ড, এটাকে বলে গ্লাইকোসাইডিক বন্ড। সিওসি, ক্লাশ অফ ক্ল্যান্স, সিওসি, দেখছো? তাহলে আলফা আর বিটা কেন? ওই যে এক পাশে নিচে থাকলে হবে হাইড্রোক্সিল আর উপরে চলে গেলে হবে হচ্ছে
উপরে চলে গেলে হবে বিটা, নিচে থাকলে হবে আলফা। আচ্ছা, এখন চলে আসি আমরা এখান থেকে, এটা একটু দেখি আমরা। আলফা 1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, 1 আর 4 সব 1 আর 4 বন্ধ, 1 আর 6 হলে কিন্তু এখানে ব্রাঞ্চ হয়ে যেত, যেটা আমরা সামনে পাবো। তাহলে স্টার্চের মধ্যে আলফা 1,4টা দেখলাম। এখন আমি দেখি অ্যামাইলোজ অ্যামাইলোপেকটিন স্ট্রাকচার তোমার এখানে আছে কিনা। আনফরচুনেটলি এখানে দেয়া নাই। আবুল হাসান স্যারের বাংলা ভার্সনের বইটাতে কিন্তু আছে, সেখানে দেখা যায় যে কিভাবে অ্যামাইলোপেকটিনটা ব্রাঞ্চড হইলো আলফা 1,6 বন্ডের মাধ্যমে। ওকে, সেলুলোজে চলে আসছি আমরা। দেখো কোনো কিন্তু ব্রাঞ্চ নাই, শুধু চেইন, একটা পর একটা চেইন, ঠিক আছে, একটা পর একটা চেইন। এবং এটা বিটা, এই যে বিটা স্ট্রাকচার, বিটা, তাই না? তাহলে এটা এই পাশে, আবার এটার ক্ষেত্রে এই পাশে, এটা এই পাশে হলে আবার পরেরটা হবে ওই পাশে, এই জন্য এগুলো বিটা স্ট্রাকচার বলা হচ্ছে, বিটা বিটা গ্লুকোজ, ঠিক আছে, বিটা ডি গ্লুকোজ। আচ্ছা, এরপরে চলে আসছি সেলুলোজের সম্পর্কে সবকিছু আমরা জানি। কানা ফটো তুলতে আসছে, মনে আছে তো তোমাদের? তাহলে স্টার্চ এবং সেলুলোজের ডিফারেন্সটা আমরা খুব ভালো করে পড়বো। মাত্রই বললাম আলফা 1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, বিটা 1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। গ্লাইকোজেন সম্পর্কে আমরা অনেক ভালো করে জানছি। দেখো গ্লাইকোজেনে কিন্তু ব্রাঞ্চ আছে, দেখো এটা হচ্ছে চেইন আর এটা হচ্ছে উপরের আর্ম, দেখছো এই যে 1,6, এটা হচ্ছে 1,4, তো এটা কিন্তু ব্রাঞ্চ, শাখান্বিত বা ব্রাঞ্চড। আচ্ছা, তারপরে আমরা কার্বোহাইড্রেটের রোল, এখানে কিন্তু তোমাদের এই বইটা সুন্দর করে দেয়া আছে, এই ক্যাটাগরি করে দিছে, অ্যাজ বায়োফুয়েল, অ্যাজ স্টোরেজ ফুড, অ্যাজ ফ্রেমওয়ার্ক ইন দ্য বডি, অ্যাজ অ্যান্টিকগুলেন্ট। এটা বলা হয় না তোমাদের বাংলা ভার্সনের বইতে, এটা নাই। একটা হচ্ছে হেপারিন, এটা একটা কার্বোহাইড্রেট যেটা আমাদের অ্যান্টিকগুলেন্ট হিসেবে আমাদের বডিতে কাজ করে, অ্যান্টিজেন হিসেবে কাজ করতে পারে ডিফারেন্ট কার্বোহাইড্রেটস। হরমোন, অনেক ধরনের হরমোন আছে যারা গ্লাইকোপ্রোটিন, অর্থাৎ প্রোটিনের মধ্যে কার্বোহাইড্রেট থাকে, বুঝছো? তো এই জন্য এত ইম্পর্টেন্ট না, এগুলো পরীক্ষায় আসবে না। তো ওই তিনটা ফাংশন মেইনলি মনে রাখবে, স্টোরড সাবস্টেন্স, একটা হচ্ছে মেইন সোর্স অফ এনার্জি, আর আমাদের জয়েন্টের লুব্রিক্যান্ট। লিপিড সম্পর্কে আমরা যেটা বলতে চাচ্ছিলাম, প্রপার্টিগুলো আমরা পড়েছি ক্লাসিফিকেশনে। এটা দেখো স্যাপোনিফায়াবল লিপিড আর নন স্যাপোনিফায়াবল, এটা নতুন একটা ক্লাসিফিকেশন যেটা আমরা স্লাইডে রাখি না, কারণ বাংলা ভার্সনের বইয়ে নাই। তো প্রশ্ন ইউজুয়ালি বাংলা ভার্সনের বই থেকেই কিন্তু হয়, এটা মনে রাখবা। এবং বাংলা ভার্সনের বই থেকে কোশ্চেনটা করে ইংলিশ ট্রান্সলেশন করা হয়, ওকে? এই জন্য আমরা বাংলা ভার্সনের বইয়ের তথ্যগুলোকে, ইনফরমেশনগুলোকে বেশি ইম্পর্টেন্স দিব। এটা কি বলছে যে বেসিক কন্ডিশনে যেটাকে হাইড্রোলাইজ করা যাবে খুব ইজিলি, এটা ইউজুয়ালি ট্রাইগ্লিসারাইড। আর নন স্যাপনিফায়াবল যেটাকে আসলে এই হাইড্রোলাইসিস করা একটু কঠিন, ঠিক আছে? আচ্ছা, স্টেরয়েড, টারপিন, এগুলো। ওকে, তাহলে এত ইম্পর্টেন্ট না। অন দ্য বেসিস অফ দ্য প্রোডাক্টস অফ হাইড্রোলাইজ আমরা জানি সিম্পল। আর এই যে আমরা বললাম না যে অয়েল অ্যান্ড লিপিড, এরা হচ্ছে ট্রাইগ্লিসারাইড, এরা হচ্ছে ট্রাইগ্লিসারাইড, তিনটা গ্লিসারাইড থাকে, ঠিক আছে? আচ্ছা, ফ্যাট তো আমরা জানলাম, যেটা এই নর্মাল রুম টেম্পারেচারে কি হবে, সলিড হবে। অয়েল কি হবে, রুম টেম্পারেচারে লিকুইড থাকবে, ঠিক আছে? ফ্যাট খেয়াল করো, স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড। এই দেখো আনস্যাচুরেটেড মানে কি, মাঝখানে কিন্তু আনইউজুয়াল ডাবল বন্ড চলে আসছে, আর এটা কিন্তু মাঝখানে কোনো ডাবল বন্ড ছিল না, শুধু কিটোন গ্রুপটা ছিল, এটা আলাদা কথা। এখানে কিন্তু কোনো ডাবল বন্ড নাই, তাহলে এখানে ডাবল বন্ড চলে আসছে, এটা আনস্যাচুরেটেড নাই, তাই স্যাচুরেটেড। বলেন তো আনস্যাচুরেটেড কে? আনস্যাচুরেটেড হচ্ছে, আনস্যাচুরেটেড কে আর স্যাচুরেটেড কে? আনস্যাচুরেটেড হচ্ছে অয়েল, আর স্যাচুরেটেড হচ্ছে ফ্যাট। আচ্ছা, তাহলে এর মাধ্যমে আমাদের লিপিড পার্টটা দেখা হয়ে গেল। আমরা এগুলো প্রত্যেকটা, এই যে দেখো আমি শুধু নরমাল রেঞ্জ কিন্তু স্লাইডে দিয়েছি তোমাদের জন্য, এই বাকি জিনিসগুলো একদমই ইম্পর্টেন্ট না, খবরদার কেউ পড়বা না, শুধু নরমাল রেঞ্জ পড়বা, স্লাইড দেখে পড়বা, ঠিক আছে? আচ্ছা, ডিরাইভ লিপিড আমরা অনেক আলোচনা করছি, স্টেরয়েড নিয়ে আমরা অনেক গল্পও করলাম, ছেলেরা খারাপ মেয়েরা ভালো, তাই না? আচ্ছা, অর্থাৎ ছেলেদের কিন্তু খারাপ জিনিস বেশি থাকতেছে, এলডিএল। আচ্ছা, এছাড়া আমরা এই টোটাল ফাংশনটাকে এখানে আবার কিন্তু এই হেডলাইন করে দেওয়া হয়েছে, এটা পরীক্ষার জন্য সুবিধা পড়ার জন্য। প্রোটিন থেকে আমরা সবকিছু পড়েছি। প্রোটিন থেকে বলছিলাম যে 20 টাইপস অফ প্রোটিন, যারা হচ্ছে প্রোটিন অ্যামাইনো অ্যাসিড, আর বাকিরা কিন্তু অ্যামাইনো অ্যাসিড প্রোটিন তৈরি করতে হেল্প করছে না, ঠিক আছে? আচ্ছা, এই যে সেই পেপটাইড বন্ড আবার আমরা দেখতে পাচ্ছি CRN এর মধ্যে, আমরা আরো সিম্পল ছবি দেখছি, তাই না? আচ্ছা, ক্লাসিফিকেশনটা আমরা খুব ভালো করে পড়েছি, আমাদের এখানে তেমন দেখানোর মতো কিছু নেই। আর সিম্পল প্রোটিনের ক্লাসিফিকেশন ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমরা বক্স করে পড়েছি, কেমন? আচ্ছা, ডিরাইভ প্রোটিন সম্পর্কে আমাদের পড়া হয়নি, এটা তোমার এখান থেকে একটু বলে দেই। ডিরাইভ, আমি বলছিলাম লিপিড এবং প্রোটিনের ক্লাসিফিকেশনে দুইটা জিনিস সেম, অর্থাৎ প্যাটার্নটা কি, সিম্পল প্রোটিন, কনজুগেটেড প্রোটিন, ডিরাইভ প্রোটিন। লিপিডও তাই, সিম্পল লিপিড, কনজুগেটেড লিপিড, ডিরাইভ লিপিড, ওকে? তাহলে ডিরাইভ প্রোটিনের নামগুলো আমরা বলি প্রোটিয়ান, প্রোটিয়ান দিয়ে বোঝানো আসলে প্রোটিয়েজ, বুঝছো ডিফারেন্স। মেটা প্রোটিন বা ইনফ্রা প্রোটিন,
কোয়াগুলেটেড প্রোটিন, প্রোটিওজ, পেপটোন, পলিপেপটাইড। আমি বলি কি তুমি শুধুমাত্র এই তিনটা নাম মনে রাখবা, পেপটোন, পলিপেপটাইড, প্রোটিওজ। দিজ আর দ্য ডিরাইভড প্রোটিন, এগুলোকে বানানো যায়, বুঝছো, তৈরি করা যায়, এই জন্য যে ডিরাইভড প্রোটিন। এই তিনটা এক্সাম্পলই পরীক্ষায় কাজে লাগে, পেপটোন, প্রোটিওজ, পেপটাইড। ঠিক আছে? আচ্ছা, এছাড়া আমরা ফাংশনটা এখানে হেডলাইন করা আছে, তোমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, এখন চলো এই যে ডেইলি প্রোটিন রিকোয়ারমেন্ট, খবরদার কেউ পড়তে যাবে না, দেখো কোনো দাগ কিন্তু আমরা দেই নাই। প্রোটিনের পরে অ্যামাইনো অ্যাসিডের আলোচনা এই বইটা, যেটা খুবই দুঃখজনক। এই আলোচনাটা অবশ্যই প্রোটিনের আগে হওয়া উচিত ছিল, আমরা কিন্তু আগেই করেছি, এবং এর মধ্যে যা আছে তা সব তোমার জানা আছে, মনে থাকে যেন। পিভিটি টিম হল, হ্যাঁ, এখান থেকে এই ভিতরে কিচ্ছু পড়বো না, শুধু আমরা এসেনশিয়াল, নন এসেনশিয়াল এভাবে করে নাম শিখবো, যেটা আমি সূত্র দিয়ে তোমাকে লিখে দিয়েছি। এনজাইম থেকে আমাদের একটা জিনিসই পড়া বাকি, যেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ এনজাইম। আমরা এইখানে একটু তাকাই, দেখো সেটা হচ্ছে বেসড অন দ্য ফাংশন। ইন্ট্রাসেলুলার খুব ইম্পর্টেন্ট না, মলিকুলার স্ট্রাকচার, সিম্পল কনজুগেটেড, এটা আমরা পড়ছিলাম। বেসড অন দ্য ক্যাটালাইজিং রিয়াকশন, এটা ইম্পর্টেন্ট, আমরা মনে রাখবো শুধুমাত্র কোন গ্রুপ তার কয়েকটা উদাহরণ, যেমন অক্সিডো রিডাকটেজ, ডিহাইড্রোজেনেজ, অক্সিডেজ, রিডাকটেজ, ক্যাটালেজ। ট্রান্সফারেজ, যেমন মিথাইলেজ, প্রোটিন কাইনেজ, পলিমারেজ এটসেট্রা। হাইড্রোলেজ, প্রোটিয়েজ, নিউক্লিয়েজ, ফসফেটেজ এটসেট্রা। লাইয়েজ, দেখো ডিকার্বক্সিলেজ, অ্যালডোলেজ এটসেট্রা। আইসোমারেজ, দেখো প্রোটিন ডিফিউজিং আইসোমারেজ লাগবে, এপিমারেজ মনে রাখতে পারো, রোটামারেজ ইত্যাদি ইত্যাদি। লাইগেজ, তাহলে দুইটাকে ভালো করে দাগ দাও, যারা হাতে বই আছে অথবা পড়ার সময় মনে রাখবা, লাইগেজ এবং লাইয়েজ খুব ভালো করে শিখবা। লাইগেজ, হ্যাঁ, আর হচ্ছে লাইগেজ। লাইগেজটা আমরা সবাই জানি যে জোড়া লাগাবে, দুটো জিনিসকে জোড়া লাগাই দিবে, ডিএনএ লাইগেজ, আরএনএ লাইগেজ। তো এটা মুখস্থ করতে আশা করি খুব বেশি কষ্ট হবে না, যদিও এখান থেকে প্রশ্ন আসার পসিবিলিটি খুবই কম। এই 6টা এনজাইমের নাম মনে রাখতে পারি আমরা, 6টা গ্রুপের নেম, আর তার মধ্যে ইম্পর্টেন্ট কয়েকটা এনজাইম, সবগুলো না পারলেও লাইগেজ এবং লাইয়েজ আমরা মনে রাখার চেষ্টা করব। এমিল ফিশারের সেই অ্যাক্টিভ সাইটের কাহিনী এক্সপ্লেইন করেছি তোমাকে, এখানে আর বলার মতো কিছুই নাই। টেম্পারেচার, পিএইচ, এনজাইমের কনসেন্ট্রেশন, সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন, কোফ্যাক্টর, এনজাইম ইনহিবিটর কারা, আমরা কিন্তু আলোচনা করেছি। সিলভার, জিঙ্ক, কপার, এখানে নতুন আসছে মার্কারি, তাহলে আমাদের ওই সূত্রের সাথে তুমি অ্যাড করে নিবা, AZCH, তাই না? সিলভার, জিঙ্ক, মার্কারি, কপার, এদেরকে বলা হয় ইনহিবিটর। ঠিক আছে? তো দিস ইজ অল অ্যাবাউট টুডেজ পড়াশোনা। এই যে এনজাইম, কোএনজাইম, এদের পার্থক্য কিন্তু পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো তো কোনটার আণবিক ওজন বেশি এনজাইমের, ওরা কিন্তু হালকা, কোএনজাইমরা হালকা। কিছু কোএনজাইমের নাম আমরা জানি, এনএডি, এটিপি, এফএডি ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে? আর বায়োলজিক্যাল ইউজ, যেটা আমরা এতক্ষণ শিখলাম, যেটা স্লাইড থেকে পড়াটাই বেটার, এখানকার চেয়ে স্লাইডে ভালো আছে। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের দাগানো বইয়ের আলোচনা। এখন বলো তোমরা নিশ্চয়ই, আমি আজকে যে আলোচনা করলাম তোমাদের কারো কোনো বুঝতে অসুবিধা হয় না আমি আশা করি। তোমাদের কোনো স্পেসিফিক কোশ্চেন যদি এখানে থাকে, না চ্যাট বক্সে কেউ তেমন কিছু লেখো নাই। কিউএনএ তে কি অবস্থা? আচ্ছা ঠিক আছে, তো তোমাদের জন্য আমার পরামর্শ হচ্ছে, বেইং স্টুডেন্ট অফ ইংলিশ ভার্সন, তোমাদেরকে অবশ্যই স্পেসিফিক পড়াশোনা করতে হবে, বিকজ বাংলা ভার্সন একটা অ্যাডভান্টেজ পাচ্ছে যে ওদের জন্য যে রেডি করা বইটা আছে ওখান থেকে ভর্তি পরীক্ষায় কোশ্চেন আসে, তুমি সেই অ্যাডভান্টেজটা পাচ্ছ না। এই জন্য তোমাকে অবশ্যই একটা বাংলা ভার্সনের বই তোমার হাতে রাখা উচিত। এটা হলে কি হবে, তুমি ওখান থেকে ইনফরমেশন কপি করে তোমার নিজের বইয়ে পেস্ট করতে পারছো, প্লাস আমাদের স্লাইডের সাথে তুমি মিলে নিতে পারছো নিজে পড়ার সময়। এর ফলে তোমার বইটাও বাংলা ভার্সনের মতো একটা অ্যাকুরেট ইনফরমেশন ক্যারি করবে, যেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবং প্রত্যেকে ট্রাই করো ডেইলি একটা স্পেসিফিক টাইম পড়াশোনা করার জন্য। মিনিমাম রেঞ্জ যেটা হবে ওইটা তোমাকে মেনটেন করতেই হবে। হোয়াট এভার, দেশে বন্যা হয়েছে, হরতাল হয়েছে, হ্যাঁ, চুরি ডাকাতি হয়েছে, তোমার ওইটুকু পড়াশোনার টাইম থাকবেই। দ্যাট ইজ 4 আওয়ার্স অর 3 আওয়ার্স অর 5 আওয়ার্স, তোমার সাথে যেটা স্যুট করে ওই টাইমটা তুমি রেগুলার পড়াশোনা করবা। ঠিক আছে? এর বাইরে তুমি যদি আরো বাড়াইতে পারো তাহলে খুবই ভালো, কিন্তু এর নিচে তুমি নামবা না একদিনও। ঠিক আছে? এটা তোমাদের জন্য আমার পরামর্শ। ভেরি ভেরি বেস্ট অফ লাক ফর এভরি ওয়ান অফ ইউ। আবারও কোনো ক্লাসে হয়তো তোমাদের সাথে দেখা হবে, সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকো। তো আজকের মতো আল্লাহ হাফিজ।